আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আরো একটি বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। স্বাগত জানাচ্ছি জয়কলি আয়োজিত আজকের এই বাংলা ক্লাসে। তোমাদের সাথে বাংলা ক্লাস নিয়ে আছি আমি মারজানি খান অন্তর, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমরা জানো যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা খুব সন্নিকটে। সো এই মুহূর্তে তোমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে খুব সুন্দরভাবে তোমাদের যে পড়াশোনাটা তোমরা এতদিন পড়েছো সেটা গুছিয়ে নেওয়া। সো সেই উদ্দেশ্যে কিন্তু জয়কলি আয়োজিত তোমাদের এই যে ঢাকা ইউনিভার্সিটির ম্যারাথন ক্লাস, সেগুলো কিন্তু তোমাদেরকে খুব বেশি তোমাদেরকে হেল্পফুল হবে। সো আজকে আমরা বাংলার দ্বিতীয় ক্লাসটি নিয়ে আলোচনা করব। ক্লাসটা শুরু করার পূর্বে সবাই একটু আমাকে এই বিষয়টা একটু কমেন্ট সেকশনে জানাও যে সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আমাকে সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। তারপর আমরা ক্লাসটা শুরু করব। আমরা 1 মিনিট একটু সময় নিব, কারণ তোমাদের এখন সময় খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এই কনজাস্টেড টাইমের মধ্যে কিভাবে আরো সুন্দরভাবে তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এখানে নিয়মিত কাজ করে যাচ্ছি। সো সবাই একটু আমাকে এই বিষয়টা জানাও যে সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। ক্লাসটা একটু ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে রাখবা, তারপর আমরা ক্লাসটা শুরু করব। ওকে ওকে, ঠিক আছে। সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানালে আমি ক্লাসটা শুরু করতে পারি কিনা তোমরা আমাকে এই বিষয়টা জানাও। আমরা 1 মিনিট সর্বোচ্চ সময় নিব এবং তোমাদের পড়াশোনার কি অবস্থা তোমরা সেই বিষয়টা আমাদেরকে একটু জানাবে কমেন্ট সেকশনে, ঠিক আছে? তোমরা দেখো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, যারা বি ইউনিটের পরীক্ষা দিবা তাদের পরীক্ষার এখন যদি তুমি কয়েকটা দিন বাকি আছে। সো এই কয়েকদিনের মধ্যে তোমাদের সময় খুব বেশি এখানে নষ্ট করবো না আমরা। আজকে আমরা বাংলা প্রথম পত্রের বেশ কিছু গদ্য এবং পদ্য এবং লাল সালু উপন্যাসটা নিয়ে আলোচনা করব। ওয়ান শট এমসিকিউ এর মতো যত বেশি দ্রুত তোমাদের এই জিনিসটা শেষ করা যায়। এবং তোমরাও দেখো যে এই শেষ মুহূর্তে এসে লাইভ এমসিকিউ গুলো করার মাধ্যমে যে তোমাদের ভুলগুলো কোন জায়গায় এখনো আছে, নতুন কোনো টপিক অবশ্যই পড়বা না। সো এই সকল বিষয় নিয়ে গাইডলাইন থাকবে আজকের এই ক্লাসে। সো ক্লাসটাতে সবাই সংযুক্ত হও এবং একদম শেষ মুহূর্ত পর্যন্ত ক্লাসটাতে তোমরা সংযুক্ত থাকবা, ঠিক আছে? আমি ক্লাসটা শুরু করতে পারি কিনা আমাকে একটু জানাও। আমাদের সাথে যারা সংযুক্ত আছে আমি একটু তোমাদের নামগুলো একটু দেখবো। ওকে, আসসালামু আলাইকুম, তমা রহমান আমাদের সাথে সংযুক্ত আছো। সো আমরা ক্লাসটা শুরু করতে পারি এখন। ওয়ালাইকুম আসসালাম। দেখো তোমাদের এই শেষ মুহূর্তের যে ম্যারাথন ক্লাসটা, এই ম্যারাথন ক্লাসটা তোমাদের নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের যাতে যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা যাতে আমরা আরো বেশি গুছিয়ে দিতে পারি, ঠিক আছে? তো তোমাদের প্রথম এখানে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে মানব কল্যাণ প্রবন্ধ থেকে একটা প্রশ্ন এখানে নেওয়া হয়েছে। আচ্ছা, মানব কল্যাণ প্রবন্ধ থেকে, ঠিক আছে? মানব কল্যাণ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতীত অপর কোন লেখকের রচনা থেকে উদ্ধৃতি আছে? বিদ্যাপতি, লালন শাহ, বঙ্কিমচন্দ্র এবং কাজী নজরুল ইসলাম। তোমরা জানো যে মানব কল্যাণ প্রবন্ধটা লিখেছেন আবুল ফজল, এবং আবুল ফজলের এই মানব কল্যাণ প্রবন্ধটা আমাদেরকে একটা জিনিস বোঝায় যে মানব কল্যাণ, আমরা যে অর্থে মানব কল্যাণ বুঝি সেইটা যাতে মানব অপমান না হয়। তোমরা সবাই এটা ইন্টারমিডিয়েটে পড়েছো এবং তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। তো তোমরা এই উত্তরটা, এইটার উত্তরটা কিভাবে একটু তোমরা আমাকে জানাও যে মানব কল্যাণ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতীত কোন লেখকের রচনা থেকে উদ্ধৃত আছে? 4টা নামে কিন্তু মানব কল্যাণ প্রবন্ধে রয়েছে, লালন শাহ, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র এবং বিদ্যাপতি। সো এই 4টার মধ্যে সঠিক উত্তরটা কি হবে তোমরা আমাকে একটু জানাও, আমি দেখি। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা আমাকে এই বিষয়টা জানাও। ওকে, 4টা অপশনের মধ্যে কি হবে? নাইমুল ইসলাম তন্ময়, হৃদয় প্রশান্ত, জিবে স্টার্ট করেন। নাইমুল ইসলাম তন্ময়, ওকে। সো মানব কল্যাণ প্রবন্ধ তোমরা জানো যে আবুল ফজলের একটা রচনা, এবং তিনি কিন্তু বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। বুদ্ধির মুক্তি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। তো আমাদের এই বিষয়গুলো আমরা যেভাবে জানবো তার আগে আমরা এমসিকিউটা সলভ করে মানব কল্যাণ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতীত অপর কোন লেখকের রচনা থেকে উদ্ধৃত আছে, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কারণ বঙ্কিমচন্দ্রের কিন্তু ডিরেক্ট একটা লাইন কিন্তু রচনার একটা উদ্ধৃতি কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে যে তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হব না কেন, ঠিক না? সো এই লাইনটা কিন্তু তোমরা দেখবা যে তোমাদের মানব কল্যাণ প্রবন্ধের একদম দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু এই জিনিসটা আছে, ঠিক আছে? মনীষা জান্নাত তানিকা, অনেকদিন পর বাইরের ক্লাস। ওকে, ঠিক আছে, ক্লাসটা তোমরা করো এবং তোমরা দেখবা যে এই 60টা এমসিকিউ এর মধ্যে তুমি আসলে শেষ মুহূর্তে কয়টা পারো। সো এইচএসসি স্টুডেন্ট যারা আছো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা, যারা দেখতেছো তাদের জন্য কিন্তু এটা
কাজে দিবে। ঠিক আছে, আমরা একটু পরবর্তীতে যাই। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এক জাগতিক মানব ধর্ম। এই উক্তিটি কে করছেন? শেখ মুজিবুর রহমান, মোতাহার হোসেন চৌধুরী, আবুল ফজল নাকি কাজী নজরুল ইসলাম? তোমরা যদি চালাক হয়ে থাকো তাহলে এটা উত্তরটা দিতে পারবা, কারণ আলোচনা করা হইতেছে মানব কল্যাণ প্রবন্ধ নিয়ে। সো মানব কল্যাণ প্রবন্ধ লিখেছেন আবুল ফজল। সো এই কথাটা কে বলে থাকবেন? এই কথাটা আমরা খুব বেশি সময় নিব না, এটার আমরা কি হবে উত্তরটা বলো। মানব কল্যাণ আসলে অলৌকিক কিছু নয়। আমরা যে সেন্সে মানুষকে মনে করি যে এক মুঠো ভিক্ষা প্রদানকে আমরা অনেক সময় মানব কল্যাণ মনে করি, কিন্তু না। তুমি যদি কারোর সাথে সুন্দর একটু কথা বলো, কারোর সাথে যদি একটা পরামর্শ দাও, কিংবা এই যে ধরো যে আমরা যে তোমাদের বিভিন্ন বিষয়ে রেসপন্স করতেছি, এই জিনিসটাও কিন্তু মানব কল্যাণ হতে পারে, ঠিক না? সো তোমরা যে জিনিসটাকে আমরা অলৌকিক মনে করি যে এটা আসলে না জানি কত বৃহৎ বা বড় একটা বিষয়, এরকম কিছুই নয়। মানব কল্যাণ অলৌকিক কিছু নয়, এই একটা জাগতিক মানব ধর্ম যেটা আমাদের করতে হবে, করা উচিত। এই উক্তিটি আসলে কে করছেন? এই উক্তিটি করছেন আবুল ফজল। ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার করে রাখো, কারণ আমাদের জয়কলি একাডেমি থেকে, জয়কলি পাবলিকেশনস থেকে নিয়মিত অনেক পোস্ট, অনেক ক্লাস যায়, যার কারণে তুমি এই ক্লাসটা হয়তো বা অনেক নিচে পড়ে যাবে, তুমি পরবর্তীতে দেখতে পাবে না। সো তোমাদের উদ্দেশ্যে বলবো ক্লাসটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, পরবর্তীতে কিন্তু তুমি আবার এই জিনিসটা রিভিশন করতে পারো। আমরা পরবর্তীতে যাই। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয়, সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। তোমরা জানো যে এই চাটুকারিতাকে কিন্তু একটা বাগধারা বলা হয়, সেটাকে বলা হয় খয়ের খা। তোমাদের বাগধারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট, খয়ের খা। ঠিক আছে, সো এটা এখানে মনে রাখবা, খয়ের খা, চাটুকারিতা। সো যে রাষ্ট্র হাত পাত্তা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয়, হ্যাঁ, প্রশ্রয় মানে হচ্ছে যে যেটার বৈধতা দেয়, সেই রাষ্ট্র কিছুতে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। উক্তিটি কে রচনা করছেন? এটা আবুল ফজল। সো আমি এই যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা সবাই পারবা, এগুলো আমি একটু স্কিপ করব। ঠিক আছে, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি। বা এটা কি ঢাকা ইউনিভার্সিটির জন্য ক্লাস? না, এটা ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি তুমি যদি জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তুমি যদি গুচ্ছতে পরীক্ষা দাও, হ্যাঁ, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু কাজে লাগবে। কারণ তোমরা জানো যে এই যে বাংলা প্রথম পত্র, এই বাংলা প্রথম পত্র থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু 30 থেকে 40% নাম্বার কিন্তু থাকে। অর্থাৎ তোমার যদি প্রশ্ন 15টা প্রশ্ন যদি হয় ঢাকা ইউনিভার্সিটির জন্য, সেখানে কিন্তু তুমি দেখো 4-5টা প্রশ্ন কিন্তু বাংলা প্রথম পত্র থেকে আসে। সো এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাই ঢাকা ইউনিভার্সিটির জন্য কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য, পাবলিক ইউনিভার্সিটির জন্য শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো? আমি তোমাদেরকে বলবো যে তোমরা শর্ট সিলেবাসটাই পড়বা। ঠিক আছে, তোমাদের যে 7টা গদ্য এবং 7টা পদ্য আছে এইগুলোই পড়বা। সো বিউপির কথা অনেকে বলবা, বিউপিটা এক্সেপশনাল। সো তোমরা আবুল ফজল। ঠিক আছে, ওকে, আমরা যাই আমাদের 4 নম্বর প্রশ্নে। আবির হোসেন লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, অথৈ নন্দী লগ্ন, জনি বর্মন, বৃষ্টি আক্তার। তো তোমরা সবাই এই ক্লাসটাতে সঠিক উত্তরগুলো দেওয়ার পাশাপাশি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো। আমাদের কিন্তু এমসিকিউ গুলো কিন্তু আমরা এখানে সলভ করার মাধ্যমে তোমাদের কিন্তু লাইভ এমসিকিউ যেটাকে বলে, তোমরা তোমাদের তাৎক্ষণিকভাবে তোমরা তোমাদের ভুলটা কিন্তু এখানে শুধরে নিতে পারবে। ঠিক আছে, তো আমাদের বিশ্বাস মুক্তবুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। এই কথাটি কে বলছেন? এটাও আবুল ফজল বলছেন। সো এই টাইপের প্রশ্ন এখানে বেশি আসতেছে। কিন্তু তোমাদেরকে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে তোমরা দেখবা যে মানব কল্যাণ প্রবন্ধটা যদি তোমরা পড়ে থাকো, তাহলে দেখবা যে এই যে রেড ক্রস কিংবা অন্যান্য যে মানবাধিকার সংগঠনগুলো আছে, হ্যাঁ, বা সেবাধর্মী যে সংগঠনগুলো আছে, এইগুলো দিন দিন বৃদ্ধি পাওয়াটা কিন্তু আমাদের জন্য কিন্তু একটা অ্যালার্মিং বিষয়। তিনি বলছেন যে এইগুলো কেন বৃদ্ধি পাবে? আমরা নিজেদের জায়গা থেকে প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে আমাদের পাশের মানুষের জন্য যদি আমরা হাত বাড়িয়ে দিই, তাহলে তো এই যে রেড ক্রস কিংবা অন্যান্য যে সামাজিক মানবাধিকার যে সংস্থাগুলো আছে, সংগঠনগুলো আছে, এগুলোর প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। আচ্ছা, বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব ধর্মের আসনে। উক্তিটি কোন রচনা? উক্তিটি মানব কল্যাণ প্রবন্ধে। ঠিক আছে, মানব কল্যাণটা কিন্তু একটা প্রবন্ধ। আচ্ছা, তোমাদের এখন অনেকে প্রশ্ন হতে পারে যে ভাই প্রবন্ধ এবং গল্পের মধ্যে পার্থক্য আসলে কি? হ্যাঁ, সো এটা আমি তোমাদেরকে অনেকবার অনেক জায়গায় বলেছি, তারপর আবার বলি যে প্রবন্ধটা হচ্ছে যে একজন লেখক যখন তার নিজের অপিনিয়ন, মতামতটা তিনি নিজে একপেশেভাবে প্রকাশ করবেন, সেটা হবে প্রবন্ধ। আর গল্পটা হচ্ছে যে যেটার মধ্যে আসলে একটা স্টোরি থাকবে, বিভিন্ন ক্যারেক্টার থাকবে এবং প্লট থাকবে।
সো তোমরা মাসি পিসি এটা কিন্তু একটা গল্প, কিন্তু আমার পথ এটা প্রবন্ধ, লেখক তার নিজের মতামত প্রকাশ করেছেন। তারপরে এই যে মানব কল্যাণ, এটাও কিন্তু এক ধরনের প্রবন্ধ, ঠিক আছে। সো এইটা হচ্ছে যে মানব কল্যাণ প্রবন্ধ থেকে আগত একটা প্রশ্ন। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়। দেখো আমাদের রাষ্ট্রের কাজটা কি হতে পারে? রাষ্ট্রের দায়িত্ব কেবল প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা মানে হচ্ছে যে আমরা জাতিগতভাবে আসলে কি, জাতিগতভাবে আমরা কিন্তু নির্ভরশীল একটা জাতি। আমরা সবসময় চিন্তা করি যে অন্য আরেকজনে আমাকে সাহায্য করবে, অন্য আরেকজনে আমাকে একটা রেফারেন্স করে দিবে। আমি একটা চাকরি পরীক্ষাতে যাব, কেউ আমাকে একটু কিছু বলে দিবে, বা সে আমাকে আসলে তার রেফারেন্সে আমার চাকরিটা হবে। সো রাষ্ট্রের কাজ আসলে কেবল প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন গড়ে তোলা রাষ্ট্রের একটা বৃহত্তর দায়িত্ব। এই উক্তিটি করছেন কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম না, কাজী মোতাহার হোসেন না, মোতাহার হোসেন চৌধুরী না, আবুল ফজল। আবারও বলতেছি, আবুল ফজল কিন্তু ব্রিটিশ পিরিয়ডে, অর্থাৎ আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে একটা বুদ্ধির মুক্তি, আচ্ছা আমি এখানে লিখি বুদ্ধির মুক্তি আন্দোলনের কিন্তু তিনি পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, বুদ্ধির মুক্তি আন্দোলন। সো এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে আবুল ফজল কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। সো বুদ্ধির মুক্তি আন্দোলনে কিন্তু তিনি পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, এবং এখানে কিন্তু কাজী নজরুল ইসলাম ছিলেন, এবং এট দ্য সেম টাইম কাজী ওয়াদুদ আহমেদ এবং তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারাও কিন্তু এখানে সম্পৃক্ত ছিলেন। নাইমুল ইসলাম তন্ময় লিখেছে সি, মনীষা জান্নাত তানিকা লিখেছে সি, মানব কল্যাণ বৃষ্টি আক্তার। আচ্ছা তোমরা যারা সংযুক্ত আছো সবাই সঠিক উত্তর দিচ্ছ, সবার জন্য শুভকামনা। এবং আমরা এখানে তোমাদের জন্য কিন্তু নিয়মিত বাংলার পাশাপাশি ইংরেজি, তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আলোচনা করা হচ্ছে। তোমাদের জিকে নিয়েও কিন্তু এখানে সাম্প্রতিকের উপর, তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়েও কিন্তু নিয়মিত ম্যারাথন ক্লাসের আয়োজন করছে জয়কলি পাবলিকেশনস। আমরা 7 নম্বর প্রশ্নে যাব। মানব কল্যাণের চিত্র বর্তমানে কি রূপ? মানব কল্যাণের চিত্রটা এটা আসলে বর্তমানে কি রূপ আমরা দেখতে পাই? এটা তোমার তুমি যদি কোনো কিছু নাও জানো, তুমি যদি নাও পড়ে থাকো মানব কল্যাণ প্রবন্ধটা, এটা কিন্তু তুমি পারবা। বর্তমানে মানব কল্যাণের চিত্রটা আমরা কি রকম দেখতে পাই? বর্তমান মানব কল্যাণ হচ্ছে এরকম যে আমি আসলে কাউকে একটা শীতের সময় একটা চাদর দিব কিংবা একটা কম্বল দিব, সো এটার জন্য আমি 4-5টা ক্যামেরা নিয়ে আমি ভিডিও করতেছি। বা আমি কাউকে একটা বন্যার সময় ত্রাণ দিতে যাব, সো ওই বন্যার তো মানুষটার ওই সিচুয়েশনে গিয়ে আমি ভিডিও করব, ব্লগ বানাবো, আমি ছবি তুলবো। সো বর্তমানে যদি চিন্তা করা হয় যে মানব কল্যাণের চিত্রটা কি রূপ, সেটা আমরা কিভাবে বলবো? ব্যর্থ, লক্ষ্যহীন, বিভক্ত না, এটা হচ্ছে যে আসলে কুৎসিত এবং বিভৎস একটা জিনিস। যে বর্তমানে মানব কল্যাণটা দেখতে অনেকটা কুৎসিত। আমরা ধরো যে একজন মানুষকে কি করব, ধরো যে 1 কেজি চাল দিব বা 1 লিটার তেল দিব, কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা কয়টা 5 থেকে 6টা ক্যামেরা সেট আপ করি, এবং আমরা কিন্তু ওই জায়গাতে ভিডিও করি, এবং এটা অনেক জায়গায় পোস্ট করি। সো আমাদের বর্তমানের যে মানব কল্যাণ সেটা আসলে কিন্তু অনেকটাই কুৎসিত, ঠিক আছে। সো এই জায়গা থেকে কিন্তু আমাদের পরিত্রাণ পেতে হবে, ঠিক আছে। আচ্ছা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, সি ইউনিট নিয়ে, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। বিভক্ত না, বিভক্ত হবে না। হাসিনুর রহমান নূর, বিভক্ত এখানে হবে না। ফারিয়া আক্তার, মাসুদা আক্তার, মোহাম্মদ জালাল, মনিরা ইসলাম মল্লি, অথৈ নন্দী লগ্ন, সবাই আমাদের সাথে সংযুক্ত আছে, সবাই সঠিক উত্তর দিচ্ছ। এবং তোমাদের জন্য একটা সফট রিমাইন্ডার, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখানে যে ডিউ ম্যারাথন ক্লাস কোর্সটা ফ্রিতে জয়কলি পাবলিকেশনস থেকে লঞ্চ করা হয়েছে, সেখানে কিন্তু তোমরা নিয়মিত কিন্তু এরকম প্রতিটা বিষয় তোমাদের কিন্তু শেষ মুহূর্তে এসে জিস্ট অংশগুলো কিন্তু এখানে পড়ানো হবে, ঠিক আছে। সো একটু ক্লাসটা সবাই সংযুক্ত থাকবে, এবং লাইভ ক্লাসটা এখনো যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে তারা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে রাখবা ফ্রেন্ডদের মাঝে। আমরা যাব মৃতের আত্মহত্যা গল্পগ্রন্থের লেখককে। মাটির পৃথিবী, মৃতের আত্মহত্যা, এই গল্পগুলো কিন্তু লিখেছেন আবুল ফজল, ঠিক আছে। সো এখানে আমরা খুব বেশি একটা কালক্ষেপণ করব না, তোমরা এটা সঠিক উত্তরটা জানো যে মৃতের আত্মহত্যা, মাটির পৃথিবী, এই 2টা গল্পগ্রন্থ কিন্তু আবুল ফজলের রচিত গল্প, ঠিক আছে। আচ্ছা না, এখানে যে উত্তরটা দিলাম সেটাই সঠিক উত্তর, এটা নিয়ে তোমাদের কনফিউশন থাকার কথা না, ঠিক আছে। আমরা যাই পরবর্তীতে। হিউম্যান ডিগনিটির অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। মনে করো যে এটা আমি পারি না, এটা উত্তরটা তোমরা দিবা। হিউম্যান ডিগনিটি এর অবিচ্ছেদ্য সম্পর্ক, যেটা বিচ্ছেদ করা যাবে না, যেটা কোনো কারণে স্কিপ করতে পারবো না আমরা, সেটার অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে কিসের সাথে? হিউম্যান ডিগনিটিটা। সঠিক উত্তর সবাই দাও, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার যদি ভুল হয় আমরা এটা শুধরে নিব, কিন্তু তুমি চেষ্টা করবা, ঠিক আছে। তোমার জায়গা থেকে তুমি চেষ্টা করো, দেখা যাক কি হয়। ওকে,
মনে করেন যে এটার উত্তরটা আমি জানি না, আপনারা বলেন উত্তরটা কি হবে। আটের আট আট নয় নয় নয়ের কি হবে? মানব ধর্মের সঙ্গে, মানব ধর্মের সঙ্গে। সবার সঠিক উত্তর পাচ্ছি আমি। তো সবার সঠিক উত্তর পেলেও আমি আবার দেখবো আপনারা এটার সঠিক উত্তর সবাই দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। নয়ের উত্তর কি হবে? মানব ধর্ম, মনিরা ইসলাম মলি, হজরত আহমেদ আদি, তাসনিয়া মেহজাবিন, সবাই লিখেছো মানব ধর্মের সঙ্গে। অপশন উত্তর হচ্ছে যে খ, ঠিক আছে, সঠিক উত্তরটা এটাই হবে। আর দেখো আজকের ক্লাসের এই ফুল 60টা প্রশ্ন, 60টা এমসিকিউর যদি তোমাদের পিডিএফটা লাগে, সেটার জন্য তোমরা অবশ্যই জয়কলির পেজে মেসেজ দিতে পারো। এবং এটা করার জন্য অবশ্যই আমাদের লাইভ ক্লাসটা আজকে শেয়ার করে দিতে হবে। এবং তোমার টাইমলাইনে শেয়ার করার যে বিষয়টা, সেটা তুমি আমাদের যদি জয়কলি পাবলিকেশনসের যে অফিসিয়াল যে পেজ, অর্থাৎ যেখানে ক্লাস করতেছো সেখানে যদি তুমি এটা মেসেজটা পাঠাতে পারো, তাহলে কিন্তু তোমাকে এইটার পিডিএফটা কিন্তু দেওয়া হবে। সো একটু ক্লাসটা সবাই রেসপন্স করবা শুরু থেকে শেষ পর্যন্ত, এবং পিডিএফটা পাওয়ার জন্য ক্লাসটা একটু শেয়ার করে রাখো। সো দুর্দিনের দিনলিপি কে রচনা করেছেন এটা আমরা জানবো এখন। আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম। তোমরা যদি ওই যে বললাম না, তোমরা যদি চালাক হয়ে থাকো তাহলে এটা তোমরা জানবা যে দুর্দিনের দিনলিপি রচনা কে লিখছেন। সো জাহানারা ইমামের কোনো প্রবন্ধ বা গল্প আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়। সো এটা আমরা প্রথমেই বাদ দিব। রোকেয়া শাকাওয়াত হোসেন আপাতত আমাদের নেই। আখতারুজ্জামান ইলিয়াস, আবুল ফজল, দুইটার মধ্যে কি হবে বলেন? দুর্দিনের দিনলিপি কে রচনা করছেন? আবুল ফজল। আর দুর্দিনের দিনলিপি যদি আবুল ফজল রচনা করেও থাকেন, তাহলে এটা আসলে কোন ধরনের রচনা সেটা আমরা জানবো, ঠিক আছে। সরি ভাইয়া, 9B হবে। হ্যাঁ, যারা ভুল করতেছে আবার তোমরা শুধরে নিচ্ছ, এটা আসলে একটা পজিটিভ বিষয়, ঠিক আছে। সো দুর্দিনের দিনলিপি কে লিখেছেন এবং এটা আসলে কার লেখা, এটা তোমরা একটু আমাকে জানাও। দুর্দিনের দিনলিপি আবুল ফজলের একটা কি বলেন? আবুল ফজলের একটা আত্মকাহিনী বা রোজনামচা আমরা বলতে পারি, বা এটাকে আরো সহজে আমরা বলতে পারি এটা একটা দিনলিপি। লিখে আছে দুর্দিনের দিনলিপি। ওকে, 10 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। আমরা এবার একটু সামনের দিকে যাই। আমাদের এইবার যে গল্পটা সেটা হচ্ছে যে মাসি পিসি। এটা কিন্তু প্রবন্ধ না, বারবার আমি বলতেছি প্রবন্ধ এবং গল্পের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। এখন তোমরা এই যে আজকে সাহিত্য পড়তেছো, আজকে আমরা বাংলা প্রথম পত্র পড়বো, তোমাদের কাছে সাহিত্য বলতে আসলে কি মনে হয়? সাহিত্য জিনিসটা আসলে কি? মনে রাখবা, সাহিত্য হচ্ছে যে একটা সময় কিংবা কালের বর্ণনা। তোমাদের হয়তো রিটেনের ক্ষেত্রে বিভিন্ন জিনিস আসতে পারে, তোমরা এই জিনিসগুলো রেফারেন্স দিতে পারো। সাহিত্য হচ্ছে যে একটা কাল কিংবা সময়ের বর্ণনা। আমি একটু তোমাদেরকে এখানে দেখাই, কাল কিংবা সময়ের বর্ণনা। সাপোজ আমরা সময়ের বর্ণনা, সাপোজ আমরা 100 বছর আগে, আজ থেকে 100 বছর আগে কিন্তু আমরা কেউ ছিলাম না, কিন্তু তৎকালীন সময়ের আর্থসামাজিক অবস্থা, তৎকালীন মানুষের রীতিনীতি, তাদের জীবনযাপন পদ্ধতি, এগুলো কিন্তু আমরা জানতে পারি সাহিত্যের মাধ্যমে। সো আমরা এখানে বলতেই পারি যে সাহিত্য হচ্ছে যে একটা কাল কিংবা সময়কে রিপ্রেজেন্ট করে। ঠিক তেমনি ভাবে আমরা আজকে যারা আছি, আজকের পরবর্তীতে যারা পরবর্তী প্রজন্ম আসবে 50 বছর কিংবা 100 বছর পরে, তো তারা এই সময়টাকে কিভাবে জানবে? তারা এই যে 24-এর বিপ্লব কিংবা 24-এর আন্দোলন বা এই যে আর্থসামাজিক অবস্থা, আমাদের জীবনযাপন পদ্ধতি, এগুলো তারা কিভাবে জানবে? এখনকার সময় সাহিত্যিক যারা আছেন তারা তাদের লেখার মাধ্যমে এগুলো ফুটিয়ে তুলবেন এবং পরবর্তী প্রজন্ম কিন্তু জানতে পারবে। সো মাসি পিসি গল্পটা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মাসি পিসি গল্প থেকে আগত যে প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা আমরা পেলাম সেটা হচ্ছে যে মাসি পিসি গল্পে আল্লাদির মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের ছাপ? কৈলেশ, রহমান, যোগু, কানাই। যোগু তো হচ্ছে যে আল্লাদির কি ছিল? স্বামী ছিল। সেটা হবে না। আমরা জানি যে মাসি পিসি গল্পটা, মাসি পিসি তার একজন কি, তার কি বলে এটাকে, মাসির কি হবে? মাসির বোনের মেয়ে, আর পিসির ভাইয়ের ছেলে, তাই তো? ভাইয়ের মেয়ে আল্লাদি। আল্লাদিকে কেন্দ্র করে এই গল্পটা। সো এই মাসি পিসি গল্পে আল্লাদির মুখে কে দেখতে পায় নিজ মেয়ের মুখের ছাপ? কৈলেশ, কানাই, যোগু নাকি রহমান? এটা হবে বুড়ো রহমান। কারণ তোমরা এই গল্পটা যখন পড়বা তখন দেখবা যে বুড়ো রহমান যখন খড় একা একা চাপিয়ে নিজের মাথায় বহন করতেছিল, তখন আল্লাদিকে দূর থেকে দেখে তার নিজের মেয়ের কথা মনে হয়ে গেছিল। কারণ তার নিজের মেয়েটাও কিন্তু অল্প কিছুদিন আগে স্বামীর গৃহে কিন্তু মারা যায়। হ্যাঁ, স্বামীর অত্যাচার, অর্থাৎ স্বামীর বাড়ির যে নির্যাতন, এই নির্যাতনের ফলে কিন্তু সে মারা যায়। ঠিক আছে, তো যদিও বয়সে কম ছিল, আল্লাদির থেকে অনেক কম, এবং রোগা ছিল, কিন্তু তারপরও তার কাছে দেখে আল্লাদির মতো তার মেয়েটার কথা মনে পড়তেছিল আল্লাদিকে দেখে। ঠিক আছে,
ওকে ওকে ঠিক আছে, আমরা যাই পরবর্তীতে। মাসি পিসি গল্পে দুই বিধবার চরিত্রের মিল কিসের? তোমরা জানো যে মাসি এবং পিসি দুইজনই আসলে দুর্ভিক্ষের মধ্যে টিকে থাকা দুইজন নারী, এবং এই নারী চরিত্রের মাধ্যমে কিন্তু দেখা যায় আমাদের নারীর যে সমাজ ব্যবস্থার, এই নারী সমাজ ব্যবস্থার অসহায়ত্বর দিকটা ফুটে ওঠে। তো এখানে জানতে চাইছে যে মাসি পিসি গল্পে দুই বিধবার চরিত্রের মিল কিসে? তাদের দুজনের চরিত্রই একটা জিনিস কমন, একটা জিনিস আমরা পাই কমন। সো এই কমন জিনিসটা আসলে কি? ব্যবসায় বুদ্ধিতে, তারা দুজন ব্যবসা বুদ্ধিতে কমন ছিল। নৌকা চালানোর পারদর্শিতা, যেটা আমরা দেখতে পাই না, অত বেশি তারা নৌকা চালানোর পারদর্শী না। জামাইকে ঠকানোর চিন্তা না, এটাও আমরা এখানে দেখতে পাই না। আরেকটা অপশন এখানে আছে, অপশন খ, সেটা হচ্ছে যে দায়িত্বশীল ও মানবিক জীবন যুদ্ধে। দায়িত্বশীল কেন বলা হয়েছে? দায়িত্বশীল বলা হয়েছে কারণ তারা কিন্তু তাদের যে ওই যে আল্লাদি, হ্যাঁ, আল্লাদির বাবা মা ভাই সবাই মারা যায় কলেরায় কিংবা দুর্ভিক্ষে, তারপরেও কিন্তু তারা তাদের নিজের জীবনের পাশাপাশি আল্লাদির দায়িত্বটা কিন্তু তারা নিয়েছিল। এবং মানবিক জীবন যুদ্ধ বলতে কি বোঝানো হয়েছে? আমাদের সমাজ ব্যবস্থায় ওই যে নারীদের যে একটা কিংবা অসহায় যারা আছে তাদের যে একটা মানবিক জীবন যুদ্ধ বা জীবনের জন্য যে টিকে থাকার যে সংগ্রাম লড়াই, এটা কিন্তু এখানে ফুটে উঠেছে। সো মাসি পিসি গল্পে যদি বলা হয় যে দুই বিধবার চরিত্রের মিল কিসে, আমরা নিঃসন্দেহে কিন্তু এই অপশনটা দাগাতে পারি যে দায়িত্বশীলতা এবং মানবিক জীবন যুদ্ধে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। ওকে, এখানে তোমরা নিয়মিত কমেন্ট করে যাচ্ছ, তাদের নামগুলো আমি একটু পড়ি। মনীষা আক্তার আনিকা, তারপর মোহাম্মদ জালাল, সঞ্জিদা ইসলাম লিখেছে খ, তানিসা মেহজাবিন, আয়েশা খাতুন, জেরিন জুলি, স্বপ্ন। সবার কমেন্ট এখানে পড়া যাবে না, তারপরে তোমাদের উৎসাহী করার জন্য এবং তোমরা যে এই ক্লাসটার প্রতি অনেক বেশি আগ্রহী সেটার জন্য কিন্তু তোমাদের নামগুলো কিন্তু আমি এখানে পড়তেছি যারা সামনে আসছে। শ্রী লিখন কুমার, অনন্যা ইসলাম, শারমিন ইসলাম সুহা, তাসনিয়া মেহজাবিন। ওকে, সো সবার জন্য শুভকামনা যারা সঠিক উত্তর দিতে পারছো। যারা সঠিক উত্তর দিতে পারো না তাদের জন্য কি আছে আমরা যাই পরবর্তীতে। বাংলা সেকেন্ড পেপার কি কি পড়া উচিত? আচ্ছা হ্যাঁ, ভালো একটা কোয়েশ্চেন করছো। আজকে আমরা কি এক কাজ করব, তোমরা যারা শেষ মুহূর্ত পর্যন্ত থাকবা তাদের জন্য হয়তো বা ক্লাসটা 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট হতে পারে। সো তাদের জন্য আজকে ক্লাস শেষে তোমাদেরকে একটা বাংলা ফাইনাল সাজেশন দিব। কি দিব? বাংলা ব্যাকরণের ফাইনাল সাজেশন। বাংলা ব্যাকরণের ফাইনাল সাজেশন আমি বলে দিলাম, যাও ফাইনাল সাজেশন, ঠিক আছে? সাজেশন আজকের ক্লাসের যারা ক্লাসটা শেষ মুহূর্ত পর্যন্ত করবা তাদের জন্য বাংলা ব্যাকরণের ফাইনাল একটা সাজেশন দিব, যাও, ঠিক আছে? ইনশাআল্লাহ এটা আমরা ক্লাস শেষে দিব। বাংলা ব্যাকরণের ফাইনাল সাজেশন, যেটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে আসার মতো উপযোগী এবং শতভাগ কমনের নিশ্চয়তার একটা ফাইনাল সাজেশন টপিক ভিত্তিক তোমাদেরকে এখানে দিব। দেখো, মাসি পিসি গল্পের মূল উপজীব্য কি? মূল উপজীব্য মানে হচ্ছে যে মূল বিষয়টাই আসলে কি আর কি। সো মাসি পিসি গল্পের মূল বিষয়টা তুমি যদি পড়ে থাকো তাহলে তোমার কাছে কি মনে হবে? চারটা অপশনের মধ্যে তোমার কাছে কি মনে হচ্ছে? দেখো, প্রথম যে অপশন ক, সেটা হচ্ছে পুরুষতান্ত্রিকতা। এটা ছিল পুরুষতান্ত্রিকতা বিষয়টা মাসি পিসি গল্পে ফুটে উঠেছে, কিন্তু এটা আসলে মূল উপজীব্য না। স্বামী কর্তৃক নির্যাতন, এটাও একটা ওয়ান অফ দ্য পার্ট। এটা পার্ট ছিল যে যোগু তার কি করেছিল, যোগু আল্লাদিকে অনেক নির্যাতন করেছিল। নট অনলি যোগু, তখন তৎকালীন সমাজ ব্যবস্থায় দেখা গেছে যে এখনো এটা আছে, কিন্তু স্বামী কর্তৃক, স্বামীর বাড়ি কর্তৃক নারীদেরকে বিভিন্ন কারণে নির্যাতন করা, অবহেলা করা, অবজ্ঞা করা, যেটা আমরা ওই যে বুড়ো রহমানের মেয়েকেও কিন্তু স্বামী কর্তৃক নির্যাতন ছিল। কিন্তু এটা মূল উপজীব্য না, কিন্তু এই দেখো বারবার কিন্তু বলতেছে মূল উপজীব্য। প্রশ্নটা বুঝো, কিন্তু সহজ করো। নারীর অসহায়ত্ব, নারীর দারিদ্র কম বেশি সব জায়গায় ছিল, কিন্তু তোমাদের কাছে সুইটেবল কোনটা মনে হয় বলো? এটা সঠিক উত্তরটা কি হবে? তোমরা একটু সঠিক উত্তরটা দাও। এটা সঠিক উত্তরটা কি হবে একটু তোমরা দাও। নারীর অসহায়ত্ব, লাবণী রহমান, তোমার কাছে নারীর অসহায়ত্ব মনে হচ্ছে? মিম আক্তার লিখেছে গ, নারীর অসহায়ত্ব, গুড। ইয়াসির মাহমুদুর, রিয়াদ, স্বপ্ন, হামিম বৃদি, রোমান বাবু, হাসিনুর রহমান নূর, বৃষ্টি আক্তার, নারীর অসহায়ত্ব। সবাই এখানে একটা কমন জিনিস লিখতেছো, সেটা হচ্ছে নারীর অসহায়ত্ব। সো আমি কি অপশন এটা নিব কিনা বলো? অপশন নেওয়া নেই কিছু নাই, এটা তোমরা সঠিক উত্তরে দিছো। সো আমার এইটা ছাড়া অন্য কোনোটা আমি নিতেও পারবো না, ঠিক আছে? সো মাসি পিসি গল্পের মূল উপজীব্য মানে জিস্ট অংশ, মূল ভাব হচ্ছে নারীর অসহায়ত্ব। কিভাবে নারীর অসহায়ত্ব? দেখো, তারা প্রথমে কি ছিল, দুর্ভিক্ষের মাধ্যমে কিন্তু 2-3 জন মানুষ টিকে গেছিল। টিকে গেছিল 2-3 জন মানুষ, যার মধ্যে মাসি ছিল, পিসি ছিল, আল্লাদি ছিল। সো তার পরবর্তীতে দেখা গেছে যে তাদের আর্থিক এতই দুরবস্থা ছিল যে তারা আসলে যে আল্লাদির বাবার বাড়িতে গিয়ে ঠাঁই নিয়েছিল, কিন্তু সেইখানে তাদের অবস্থা কিন্তু খুব শোচনীয় ছিল।
এই যে আসলে পরবর্তীতে তাদের যে লড়াই সংগ্রামের মাধ্যমে টিকে থাকা, এবং তিনজনই নারী, মেইন বিষয়টা হচ্ছে যে তিনজনই আসলে এই গল্পের প্রধান যে তিনটা ক্যারেক্টার, মাসি, পিসি এবং আল্লাদি, যাকে কেন্দ্র করে গল্পটা রান অন করছে, সো তাদের তিনজনই কিন্তু নারী। সো এইখানে কিন্তু সুইটেবল উত্তরটা হবে নারীর অসহায়ত্ব। আমরা আর সময় ক্ষেপণ করব না, আমরা একটু পরবর্তীতে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প নয়? এই টাইপের প্রশ্ন নর্মালি ঢাকা ইউনিভার্সিটিতে আসতে আগে দেখা যেত, এখন দেখা যায় না যে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা, কাজী নজরুল ইসলামের রচনা, মৃত্যুসাল, জন্মসাল, এই টাইপের প্রশ্ন করে না। কিন্তু আমরা জেনে রাখবো যে নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প নয়। ছোট গল্প তোমরা জানো যে শেষ হয়ে হইল না শেষ, এইরকম আর কি। সো সরীসৃপ, টিকটিকি, চিহ্ন, ছোট বকুলপুরের যাত্রী। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প নয় কোনটা বলো? আমি এটা জানি না, মনে করো যে উত্তরটা আমি জানি না, তোমরা উত্তরটা দিবা, কি হবে বলেন? প্রাগৈতিহাসিক। প্রাগৈতিহাসিক তো তার ছোট গল্প, প্রাগৈতিহাসিক ছোট গল্প। ছোট গল্প কি হবে না বলেন? চিহ্ন, চিহ্ন অনেকে লিখতেছে চিহ্ন। সরীসৃপ না, সরীসৃপ তার ছোট গল্প। অতসীমামি, অন্যান্য গল্প, তারপর প্রাগৈতিহাসিক, টিকটিকি, ছোট বকুলপুরের যাত্রী, এগুলো তার কি ছোট গল্প। কি হবে বলেন? আজকাল পরশুর গল্প। আজকাল পরশুর গল্প কিন্তু তার ছোট গল্প, ঠিক আছে। আচ্ছা, ক্লাসটাতে যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে তারা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে রাখো এবং কমেন্ট সেকশনে ডান লিখে কমেন্ট করো, আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখবো। ক্লাসটা যারা শেয়ার করো নাই, হ্যাঁ, তারা একটু কমেন্ট সেকশনে ডান লিখে কমেন্ট করো তো। ক্লাসটা শেয়ার করলে তোমাদেরই লাভ, কারণ এইটা একটা ফ্রি ক্লাস এবং এই ফ্রি ক্লাসটা হয়তো বা পরবর্তীতে তুমি অনেক নিচে চলে যাবে, পেজের অনেক নিচে চলে যাবে, তুমি দেখতে পারবে না। সো তোমার রিভিশন দেওয়ার জন্য হলে তোমার নিজের টাইমলাইনে এটা শেয়ার করে রাখবা। সো এখানে কি হবে বলেন? এটা আপনাদের সঠিক উত্তরটা হবে নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প নয়, সেটা হচ্ছে যে চিহ্ন। চিহ্নটা হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের 14তম উপন্যাস। কততম উপন্যাস? 14তম উপন্যাস। দুইটা দুই কালি আসছে, 14তম উপন্যাস। এবং এই উপন্যাসের কথা যদি আসে তাহলে আমরা জানি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস কি? পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা, ইতিকথা। তারপর আরেকটা রচনা তিনি এখানে লিখেছেন উপন্যাস, সেটা হচ্ছে ইতিকথার পরের কথা। কি নামগুলো সুন্দর না? নামগুলো কিন্তু অনেক কিউট। ইতিকথার পরের কথা, ইতিকথার পরের কথা, ঠিক আছে। সো এগুলো মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত কি বলেন তো? মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস এইগুলো। সো উপন্যাস যদি না হয় তাহলে বাকি তিনটা তো কি? এই যে অতসীমামি এবং অন্যান্য গল্প, সরীসৃপ, টিকটিকি, প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী, হ্যাঁ, এগুলো হচ্ছে তার রচিত। ডান, গুড। এখানে নামগুলো পড়তে হবে। সৈয়দা তিশা, শেষ বাক্যে আমি, মিস আরিয়ানা ইসলাম, তারা সবাই করছে শেয়ার ডান। সুমাইয়া আক্তার কণা, হ্যাঁ, যারা যারা শেয়ার ডান লিখবা বা শেয়ার করবা তাদের জন্য কিন্তু আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে। তো সবগুলো 60টা এমসিকিউ এর পিডিএফ পেয়ে যাবা। আমি একটু পরবর্তীতে যাই। আমাদের 15 নম্বর প্রশ্নের মধ্যে কি আছে? আমাদের 15 নম্বর প্রশ্ন, শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটা, উক্তিটি কোন লেখার অন্তর্গত? হ্যাঁ, এই টাইপের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়। এখন এই টাইপের প্রশ্ন পারতে হলে তো তোমার পুরোটা গল্প তোমার পড়তে হবে, পুরোটা গল্পের লাইন বাই লাইন এগুলো কিন্তু তোমার ব্যাখ্যাগুলো কিন্তু তোমার জানতে হবে। হ্যাঁ, এবং তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি রিটেন, এবং এইবার যেহেতু রিটেনটা কোন জায়গায় হবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন কিন্তু আছে জবি, এবং রিটেন আছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে। সো ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেনের ভালো করার জন্য কিন্তু এই টাইপের লেখাগুলো তোমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র লেখাগুলো কিন্তু তোমার ব্যাখ্যাগুলো পড়তে হবে। সো শকুনরা উড়ে এসে জুড়ে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়, উক্তিটি কোন লেখার অন্তর্গত? মাসি, পিসি, বিলাসী, বিড়াল, আত্মচরিত্র। আমরা আগেই বলবো, মনে রাখবা একটা টেকনিক হচ্ছে যে তোমার যেটা শর্ট সিলেবাসে নাই এটা বাদ দাও। আত্মচরিত্র তোমার নাই, বিড়াল তোমার নাই, বিড়াল তোমার নাই। সো বিলাসী আছে এবং মাসি পিসি আছে। শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটা, এটা বিলাসী গল্প হবে নাকি মাসি পিসি গল্প হবে? কি হবে বলেন? শেয়ার ডান। তাহমিনা আক্তার, মেঘনা রহমান, শেয়ার ডান, গুড। হাইলাইটদেরকে ইয়ে করছে নাবিউল ইসলাম। 15 খ, প্রিয়ন্তি বড়ুয়া, রায়হান হোসেন, তাসনিয়া মাহজাবিন, সবাই লিখেছে ক, মানে মাসি পিসি। হ্যাঁ, তোমরা অনেক আসলে বুদ্ধিমান, বুদ্ধিমতী। সো এটার উত্তরটা হবে মাসি পিসি। তোমরা যে জিনিসটা করবা সেটা হচ্ছে যে বাংলা প্রথম পত্রটা যারা এতদিন পড়েছো
খুব সুন্দরভাবে তারা লাইন বাই লাইন ব্যাখ্যাগুলো পড়েছো, লাইন টু লাইন যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো। দেখো, তোমার পড়ার আগে জানতে হবে কোন জিনিসটা তুমি পড়বা না। এটা আসলে এখন বলার কথা না, আমি এটা তোমাদেরকে অনেক আগে এডমিশন টাইম যখন শুরু হয়েছে আমি তোমাদেরকে বলেছি যে পড়ার আগে তোমার জানতে হবে কোন জিনিসটা তুমি পড়বা না। তো তোমার এমনও অনেক টপিক আছে, কিংবা তুমি বাংলা প্রথম পত্র ব্যাকরণ যখন পড়বা তখন পড়ার সময় তোমার মনে হবে যে না এটা পরীক্ষাতে আসতে পারে, বা এই লাইনটা একটু দাগ দিয়ে রাখি, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কবি সাহিত্যিকদের জীবনী, ছদ্মনাম, হ্যাঁ এইগুলো থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্নগুলো, এই লাইনের প্রশ্নগুলো, ঠিক আছে। সো এটা আমরা আরো বেশি সলভ করো। আমরা দেখি আমাদের জন্য সামনে কি আছে। বেলা আর নেই কৈলেশ উক্তিটি কার? হ্যাঁ, এই টাইপের প্রশ্ন কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। বেলা আর নেই কৈলেশ এই উক্তিটি কে করছিল? মাসি, কানুর মা, কানাই চৌকিদার নাকি পিসি? তো তোমাদের মধ্যে কানাই চৌকিদার কিংবা কানুর মা হবে না, তোমাদের মধ্যে কনজাস্টেড উত্তর হতে পারে মাসি এবং পিসির মধ্যে। সো দেখি এইবার জিতবে কারা, কারণ তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু এটা উত্তরটা দিতে পারবে না যে আসলে মাসি পিসি দুজনেই কিন্তু কি, দুইজনের ক্যারেক্টার এবং দুইজনের ভূমিকা কিন্তু গল্পের মধ্যে সমান সমান ইকুয়াল। কিন্তু এই লাইনটা কে বলছে? বেলা আর নেই কৈলেশ উক্তিটি কার? কৈলেশ কিন্তু অনেকটা চাটুকার, খয়ের খা ব্যক্তিত্ব। সে আসছিল কি যোগুর হয়ে চাটুকারিত্ব করতে, যোগুর সুনাম করার জন্য আসছিল। 16 নম্বর প্রশ্ন কি হবে? মনীষা জান্নাত আনিকা লিখেছে খ, সুমনা ইয়াসমিন লিখেছে 16 বি, মাসি ফাইজা তাসনিম লিখেছে বি। সবাই যেহেতু বি লিখতেছো, দেখি এখানে মিশ্র কোনো কমেন্ট পাই কিনা আমরা। সবাই বি দিচ্ছ, মাসি দিচ্ছ। বেলা আর নেই কৈলেশ উক্তিটি কার? কানুর মা, কানাই চৌকিদার হবে না। মাসি এবং পিসির মধ্যে কি হবে বলো। এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার যখন পরীক্ষার এক্সাম দিতে যাবে তখন তোমাদের কাছে যাতে এই জিনিসটা মনে হয় না যে আসলে 60টা এমসিকিউ আমি একসাথে দাগাবো। তোমাদের 15টা এমসিকিউ বাংলার জন্য, 15টা ইংরেজির জন্য এবং 30টা জিকের জন্য, ঠিক না? সো এই 60টা এমসিকিউ ইন টোটাল যখন তুমি পড়তে যাবা তখন যাতে তোমার কাছে মনে হয় না যে আমি একটা এমসিকিউ পারলাম না, আমি আসলে বাকিগুলো হয়তো বা নার্ভাস হয়ে যাবে। না, তুমি একটা একটা করে খেলো, প্রতিটা একটা একটা করে এমসিকিউ তুমি দাগ দাও, একটা একটা এমসিকিউ করে তুমি সামনের দিকে যাও। সো প্রথম ধাপে হয়তোবা তুমি 30টা 40টা এক ধাপেই পেরে যাবা, বাকি সময়টাতে তুমি এসে দেখবা যে তোমার কয়টা এমসিকিউ বাদ গেছে। সো বাকি এমসিকিউ গুলোর মধ্যে হয়তোবা তুমি কোনোটা 70%, কোনটা 50%, 60% তুমি কমন পাবে, কিংবা তোমার কাছে ওইটা মনে হবে, তখন তুমি ইজিলি কিন্তু এটা দাগাতে পারবে। সো প্রথমেই যদি তোমার 3টা এমসিকিউ যদি তোমার যদি ভুল হয়ে যায়, কিংবা তুমি যদি কমন না পাও, ঘাবড়ানোর কিছু নাই। তোমাদের কাছে এই জিনিসটা আমার অনুরোধ থাকবে যে তোমরা একটা একটা করে এমসিকিউ সামনের দিকে আগাও, এত অস্থির হওয়ার কিছু নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। সময় থাকবে এবং সময়টাকে অবশ্যই তোমার টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমার হয়তোবা যে এক্সাম হলের মধ্যে ঘড়ি থাকবে, সো ঘড়িটার তুমি অবশ্যই সময়ের ক্ষেত্রে তুমি কনসার্ন থাকবে, সতর্ক থাকবে, ঠিক আছে? কারণ তোমার রিটেনও থাকবে, পরবর্তীতে রিটেনের জন্য আলাদা সময় থাকবে। সো এটা উত্তরটা কি হবে একটু তোমরা আমাকে বলো। যে বেলা আর নেই কৈলেশ প্রথম উক্তিগুলোই মাসির। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেকদিন পর আপনার ক্লাস পেলাম। সাইমন ইসলাম, হ্যাঁ সাইমন ইসলাম আমার পেইড বেসের স্টুডেন্ট। সাইমন ইসলাম, আমি আসলে অসুস্থ ছিলাম বেশ কিছুদিন যাবত, আলহামদুলিল্লাহ এখন তোমাদের সামনে ক্লাস নিয়ে হাজির হয়েছি। বেলা আর নেই কৈলেশ এইটার উক্তিটা হচ্ছে যে মাসি। শেষ। আসেন পরবর্তীতে, বুড়ো রহমান কোন গল্পের চরিত্র? এটা আমরা পড়ছি, এটা আমরা এখন যদি না জানি তাহলে তো এটা আমাদের জন্য হবে না। বেলা আর নেই কৈলেশ, সরি, বুড়ো রহমান কোন গল্পের চরিত্র? বুড়ো রহমানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বা গুরুত্বপূর্ণ বিষয় গল্পের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে যে এখানে তার মেয়েটা মারা যায়, মেয়ে মারা যায়, এবং মারা যায় কি? মারা যায় স্বামীর নির্যাতনে, স্বামীর বাড়ির নির্যাতনে, স্বামীর অত্যাচার নির্যাতনে, ঠিক আছে? অত্যাচার নির্যাতন, ঠিক আছে? এটা হচ্ছে যে অত্যাচার নির্যাতনের মাধ্যমে বুড়ো রহমানের একটা মেয়ে মারা যায়, এবং এই গল্পটা বা এই ক্যারেক্টারটা আমরা দেখতে পাই মাসি পিসি গল্পের মধ্যে, ঠিক আছে? সো এখানে আমরা আর অন্য কিছু দেখবো না, তোমরা কমেন্ট করতে থাকো, সমস্যা নেই। তোমাদের উত্তরটা আরো একটু বেশি তোমরা কনফিডেন্ট হলা, তোমরা আরো বেশি জানতে পারলা। সো বুড়ো রহমানের মেয়েটা অল্প বয়সে মারা যায়, এবং দেখতে অনেকটা আল্লাদির মতো না হলেও আল্লাদি থেকে অনেক রোগা সোগা ছিল, বয়সে কম ছিল, অল্প বয়স ছিল, কিন্তু আল্লাদির যখন বুড়ো রহমান যখনই আল্লাদিকে দেখেন তখনই তার এটা মনে হয়, ঠিক আছে? আসেন 18 নম্বর প্রশ্নে যাই আমরা। ভাই আমি আপনার পেইড বেসের স্টুডেন্ট। ফাহমিদা তাবাসসুম, পেইড বেসের স্টুডেন্ট, সবাই এখানে আসছো, গুড। মাসি পিসি গল্পে পাতাশূন্য গাছে উড়ে এসে বসেছিল, আগে পড়ছি, শকুন। পাতাশূন্য গাছে এসে উড়ে এসে জুড়ে বসছিল শকুন। সো এটার মাধ্যমেও কিন্তু একটা দুর্ভিক্ষের ছাপ, দুর্ভিক্ষের প্রতীক, এবং তৎকালীন সমাজ ব্যবস্থা কিংবা তখনকার দিনের হয়তো একটা দুর্ভিক্ষ, একটা দুরবস্থা,
হ্যাঁ, এটা কিন্তু প্রকাশ পেয়েছিল, শকুনের কথা বলছে, হয়তো বা কবুতর দিতে পারতো, চিল, ডাহুক, এরকম সুন্দর সুন্দর কিউট কিউট পাখি দিতে পারতো। সো এটা না দিয়ে শকুন দেওয়ার মানে হচ্ছে যে তখনকার হয়তো বা দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলকে বোঝানোর জন্য কিন্তু এটা বলা হয়েছে যে মাসিপিসি গল্পে পাতা শূন্য, রিক্ততা প্রকাশ পেয়েছে, শূন্যতা, পাতা শূন্য গাছে উড়ে এসে বসেছিল শকুন। মাসিপিসি গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? মাসিপিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কল্লোল, ভারতবর্ষ, পরিচয় নাকি পূর্বাশা পত্রিকা? সবাই একটু আমাকে জানান তো, এটা সবাই আমাকে এই বিষয়টা জানান। লামি সারাফ অনেকদিন পর ভাই ক্লাস নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, তোমরা উত্তর দাও। আল্লাদিকে দেখে তার মেয়ের কথা মনে পড়ে যায়, লেট হয়ে গেলাম অনেকদিন। মনীষা জান্নাত আনিকা, সময় আক্তার কোনা, ফাইজা ইসলাম তাসনিম। ওকে, সঠিক উত্তর কি হবে বলেন? যে মাসিপিসি গল্পটা প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। ঠিক আছে, এটাই উত্তর। আচ্ছা, আসেন পরবর্তীতে। কত বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায় মারা যান? নট নেসেসারি, খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমরা জেনে রাখবো। 40, 50, 56 না, মাসিপিসি গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়, বানানটা একটু খেয়াল রাখবা, বন্দ্যোপাধ্যায়। তিনি মারা যান 48 বছর বয়সে। কত বছর বয়সে? 48 বছর বয়সে। হ্যাঁ, এটাই হবে। ঠিক আছে, এটা তোমরা পারছো কিনা দেখি তো। পূর্বাশা পত্রিকায় ভাই প্লিজ রিপ্লাই দেন। এমসিকিউ এর মধ্যে কত পাইলে চান্স হতে পারে? এটা আসলে তুমি এই যে একটা গুড কোশ্চেন করছো যে ভাই ঢাকা ইউনিভার্সিটি 60টা এমসিকিউ এর মধ্যে বা এমসিকিউ 60 এর মধ্যে কত পেলে চান্স হতে পারে। সো এটা আসলে প্রশ্নের উপর কাটমার্ক ডিপেন্ড করে, যে কোনো বছর প্রশ্ন সহজ হয়, কোনো বছর প্রশ্ন কঠিন হয়। সো ওভারঅল যদি তুমি 60 এর মধ্যে যদি কেউ যদি 38, 40 পায়, তাহলে তার একটা সিকিউর জোনে থাকবে, কারণ পরবর্তীতে তার কত নাম্বার? 40 নাম্বার হচ্ছে কি রিটেনে। সো 40 এর মধ্যে সে যদি 20 পায়, কত পায়? 20 পায়, তাহলে 38, 40 এর সাথে তুমি যোগ করো, মানে 38, 40 সেফ জোন। হয়তো এটার কম বেশি হতে পারে, আমি কিন্তু এটা নট কনফার্ম, আমি একদম মানে খুব বেশি এটা কি বলে এটাকে শতভাগ বলতেছি না যে এইভাবেই হবে, নট কনফিডেন্ট, কিন্তু এই টাইপের নাম্বার পেলে তোমার এনশিওর আমি বলতে পারি যে নাম্বার হবে আর কি। 50% নাম্বার যদি হয়, কত হলো তাহলে? 58 থেকে 60। সো এই নাম্বার পেলে তুমি আসলে চান্স পাবা। ঢাকা ইউনিভার্সিটির যে বি ইউনিটে কিন্তু মোটামুটি 55, 58 এরকম নাম্বার পেলে কিন্তু চান্স হয়, আমরা বিগত বছর এরকম কিন্তু দেখেছি। সেটা আপ ডাউন করে। পার্সি ভাইয়া, সঞ্জিদা রহমান 48, শ্রী লিখন কুমার, শামিমা সুলতানা, অনেক সুন্দর। ওকে ফাইন, ঠিক আছে। সুমাইয়া তাসনিম লিখেছো 48। আমরা একটু পরবর্তীতে যাই। রেইনকোট গল্প, এটা লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস বাংলা সাহিত্যের অন্যতম একজন কথা সাহিত্যিক, এবং তার রচনা রেইনকোট, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গল্প। এবং এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই একজন ভীরু ভীতু প্রকৃতির নুরুল হুদা কেন্দ্রীয় চরিত্র। তিনি কিভাবে আসলে দেশের প্রতি তার হঠাৎ করে প্রেম জাগ্রত হয়, কিংবা দেশপ্রেম, কিংবা তার যে সাহসটা সেটা তৈরি হয়েছিল একটা রেইনকোট পরিধান করার মাধ্যমে। এটা আমার কাছে খুব সুন্দর, এবং আমি যখন ইন্টারমিডিয়েটে থাকতে এই গল্পটা পড়তাম তখন আমার কাছে খুব চমৎকার লাগতো, এবং আমি এটা বারবার পড়তাম। সো আসো তোমাদের সাথেও এই জিনিসটা শেয়ার করে দেখি রেইনকোট গল্প থেকে কি কি প্রশ্ন আসছে। খুবই মেটাফরিক একটা জিনিস। দেখো, ছোট একটা রেইনকোট, কিংবা এটা যারা পড়ে নাই তারা কিন্তু এটার মজাটা কিন্তু বুঝতে পারবে না যে রেইনকোট আবার এটা আসলে গল্প কিভাবে হয়। কিন্তু রেইনকোটটা আসলে এখানে একটা সাহস, তারপর দেশপ্রেম, এবং কি বলে এটাকে নির্ভীকতার প্রতীক। হ্যাঁ, নির্ভীকতার একটা প্রতীক বা উপমা হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছিল? মিসক্রিয়েন্ট, সন্ত্রাসী, বাংলা ভাষা, মুক্তিযোদ্ধা নাকি শহীদ মিনার? বলেন, রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছিল? সঠিক উত্তরটা কি হবে? এটা উত্তরটা সবার পারার উচিত। শহীদ মিনার। ফাইজাতা জাহান তাসনিম মিন্টু রেইনকোট। ফাতেহা আক্তার মায়ের লিখেছে খ 21 বি। সুমনা তাসনিম 21 বি, শহীদ মিনার। আচ্ছা, এটার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে দেই। দেখো, রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তান শরীরের কাঁটা বলে উল্লেখ করা হয়েছে? সেটা হচ্ছে যে শহীদ মিনার। কারণ তারা মনে করতো যে এই যে স্কুল কলেজের প্রাঙ্গণে যে শহীদ মিনারগুলো আছে, এইগুলো হচ্ছে যে চেতনার প্রতীক, বাঙালিদের চেতনার প্রতীক। এবং তারা জানে যে বাঙালিরা যদি একবার কারো বিপক্ষে লেগে যায় এবং তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে এই জাতিকে আসলে মানে পরাজিত করা কিংবা এই জাতির সামনে দাঁড়ানো এটা সো টাফ একটা বিষয়। এই জন্য তারা চিন্তা করছে যে না, তারা ঐক্যবদ্ধ হতে পারে এই শহীদ মিনারগুলো দেখার মাধ্যমে। শহীদ মিনারগুলোই তাদের চেতনা, ঐক্যবদ্ধ এবং সাহসিকতা বা দেশপ্রেমের একটা প্রতীক ধরতে পারি আমরা। তো তিনি এই জন্য তারা মনে করত, পাকিস্তানিরা মনে করতো যে এইগুলো হচ্ছে যে পাকিস্তান শরীরের কাঁটা, এগুলো যতক্ষণ না পর্যন্ত উপড়ে ফেলতে পারবে কিংবা তারা রিমুভ করতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের কি হবে না, তাদের কোনো কি বলে এটাকে
তাদের কোনো ভরসা নাই আর কি। এগুলো যদি না করতে পারে তাহলে তাদের কোনো ভরসা নাই, এগুলো তাদের না বিশ্বাসের একটা কারণ ছিল আর কি। ঠিক আছে, সো এটা উত্তরটা তোমরা জেনে নিলা। আমরা পরবর্তীতে যাই, শনিতে 7 মঙ্গলে 3 আর সব দিন দিন। এটা হচ্ছে যে একটা খনার বচন, এটা ধাঁধা প্রবাদ না, ছড়াও না, এটা হচ্ছে যে একটা বচন, কিংবা তোমরা স্পেসিফিক ভাবে এটা দেখতে পারবা খনার বচন, যেটা আমরা রেইনকোট গল্পে পাই। এগুলো হলো পাকিস্তান শরীরের কাঁটা। রেইনকোট গল্পে কাঁটা বলতে বোঝানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে না, গ্রন্থাগার মন্দিরকে না, এটা হচ্ছে শহীদ মিনার। আমরা এখানে বেশি একটা সময় নেব না। এগুলো হলো পাকিস্তান শরীরের কাঁটা। তো সঠিক উত্তরটা কি হবে? শহীদ মিনার। ঠিক আছে, সঞ্জিদা আক্তার ঐশী, সালমা আক্তার, পার্থ দেবনাথ, সিদ্ধাতুল মুনতাহা। ভাই সি ইউনিটে কত পাইলে একটা সিট পাবো? সি ইউনিটেরটা আমরা আলোচনা করবো ভাই, ব্যাকরণের ক্লাস, সি ইউনিটের ক্লাসগুলো আমরা আলোচনা করব। আমরা সি ইউনিটেও বলা যায় ওইরকম ঢাকা ইউনিভার্সিটির জন্য সবচেয়ে কনজাস্টেড একটা ইউনিট হচ্ছে সি ইউনিট, এবং এই সি ইউনিটে কিন্তু তোমরা জানো যে কোনো ইউনিটে কিন্তু তোমার 50 থেকে 60% নাম্বার পেতে হবে, অর্থাৎ 100-র মধ্যে তোমার 60% নাম্বার পেতে হবে। ঠিক আছে, এটা পেলে তুমি একটা সেফ জোনে থাকবা। আর ডেঞ্জার জোন হচ্ছে যে 50 বা 45 এরকম পেলে একটা ডেঞ্জার জোনে থাকবা আর কি। আমরা যাই পরবর্তীতে, বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে, উদ্ধৃত চরণটি যে রচনার অন্তর্গত? বারান্দাওয়ালা টুপির নিচে কি বলছে? শব্দের ঘষায় ঘষায় রেইনকোটের কথা বলছে। সো রেইনকোটার যদি হয় তাহলে এটা নিঃসন্দেহে আলোচনা করা হয়েছে রেইনকোট গল্পে। তোমরা একটা জিনিস মনে রাখবা যে 52 দিনগুলোটা মোটামুটি ভাবে তোমরা এইবার স্কিপ করতে পারো। ঠিক আছে, এবার স্কিপ করতে পারো 52 দিনগুলো প্রবন্ধটা। 52 দিনগুলো প্রবন্ধ বাদ দিয়ে বাকি যে 6টা আছে, এই 6টা গল্প পড়ো আর যে পদ্যগুলো আছে। আর আজকে কিন্তু তোমাদেরকে বলছি, আজকে কি বলতো, ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত যারা থাকবা তাদের জন্য কিন্তু ব্যাকরণের ফাইনাল সাজেশন দিব আমি। ব্যাকরণের ফাইনাল সাজেশন দিব আমি। ঠিক আছে, ফাইনাল সাজেশন মনে রাখবা। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আসলে কঠিন কিছু না। তুমি এই ব্যাকরণের ফাইনাল সাজেশনে দেখবা যে এমন এমন টপিক আমি তোমাদেরকে দিব যেটা তোমরাও পড়েছো। সো এটা আসলে কঠিন কিছু না। মনে রাখবা উপরে আল্লাহ আছেন, স্রষ্টা আছেন, আর তোমার সামনে কেউ নাই। তোমার একটা সিট দরকার। ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়ার জন্য তোমার একটা সিট দরকার, এবং এই একটা সিটের জন্য তুমি অনেক পড়াশোনা করেছো, পরিশ্রম করেছো। তুমি যে আসলে পড়াশোনা করো নাই, পরিশ্রম করো নাই, এরকম কিছু নাই। আফসোস যাতে না হয়, শেষ মুহূর্ত 4-5টা দিন একটু লেগে থাকো এবং নিজের প্রতি অনেক কনফিডেন্ট থাকো, আত্মবিশ্বাসী থাকো। ইনশাল্লাহ তুমি যদি পরিশ্রম করে থাকো, স্রষ্টা অবশ্যই, সৃষ্টিকর্তা অবশ্যই এটার প্রতিদান তোমাকে দিবেন। হ্যাঁ, তিনি অবিবেচক না, এটা তোমাদের মনে রাখতে হবে। রেইনকোট গল্পের রেইনকোটটা কিসের প্রতীক? আসো এবার আমাদের টু দা পয়েন্টের প্রশ্ন আসছে। রেইনকোট গল্পের রেইনকোটটা, হ্যাঁ, মেইন ক্যারেক্টার, গল্পের চরিত্রটা বা মেইন এলিমেন্ট, উপাদানটা, সেটা আসলে সহিষ্ণুতার প্রতীক, মানে গরমের প্রতীক, ধৈর্য এবং ক্ষমার প্রতীক। এটা আমরা দেখতে পাই না। সাহস ও দেশপ্রেম, ওকে, এইটাই লক করো। মৃত্যু না, মৃত্যুর প্রতীক হবে না। সো সঠিক উত্তর কি হবে? রেইনকোট গল্পটা যদি এমনিতে রেইনকোটটা কিসের প্রতীক থাকতো, যদি বলতাম আমার ধরো যে এই জ্যাকেটটা কিংবা একটা রেইনকোটটা, সেটা হতে পারতো একটা সহিষ্ণুতার প্রতীক। ঠিক আছে, বা উষ্ণতার প্রতীক, সহিষ্ণুতা হবে না, উষ্ণতার প্রতীক। ঠিক আছে, এটা হতে পারতো, কিন্তু না, গল্পের মধ্যে আমরা দেখতে পাই রেইনকোটটা একটা মেটাফরিক টার্ম হিসেবে ব্যবহার হয়েছে, মেটাফরিক টার্ম। ঠিক আছে, রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। সো এটা রেইনকোট গল্পের রেইনকোটটা হচ্ছে সাহস এবং দেশপ্রেমের প্রতীক। ঠিক আছে ভাই, আজকে ক্লাসের পিডিএফ দিবেন ইনশাআল্লাহ, থাকবে। সাহস ও দেশপ্রেম ভাই পিডিএফ। আজকের পিডিএফটা কেমনে পাবো? আজকের পিডিএফটা পাওয়ার জন্য তোমরা আমাকে নক দিতে পারো, অথবা জয়কলি পাবলিকেশনসের পেজে নক দিলে হবে। এবং তোমরা জানো তোমাদের এই শেষ মুহূর্তে কিন্তু এই যে বাংলা বিচিত্রার যে হাইলাইটসটা আছে, এটা তোমরা কিন্তু সংগ্রহে রাখতে পারো, এবং এইখানে কিন্তু ফাইনাল সাজেশন দেয়া আছে। তো শতভাগ কমনের নিশ্চয়তায় কিন্তু এই যে জয়কলি বাংলা বিচিত্রার যে এই যে হাইলাইটসটা আছে, এটা কিন্তু তোমরা ছোট একটা বই, এটা কিন্তু তোমরা সংগ্রহ রাখতে পারো শেষ মুহূর্তে বাংলার জন্য। ঠিক আছে, আর নিয়মিত তো আমরা এখানে ক্লাস নিয়ে যাব, ওকে ওকে ওকে, আমরা যাব, আমরা পরবর্তীতে যাই, আমরা ক্লাসটা পরবর্তীতে যারা সংযুক্ত হয়েছে তাদের জন্য একটা সফট রিমাইন্ডার, সেটা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে রাখো, কারণ নিয়মিত অনেক ক্লাসের মাধ্যমে, অনেক পোস্টের মাধ্যমে এই ক্লাসটা কিন্তু হারিয়ে যাবে, তুমি খুঁজে পাবা না। সো এই ক্লাসটা তোমার নিজের করে নাও, নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো। নুরুল হুদার, ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ, যার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। দেখো একটার সাথে আরেকটা এনে মিলাইছে। হ্যাঁ, কিসের সাথে কি মিলাইছে? আমি কিংবদন্তির কথা বলছি, এটার সাথে মিলাইছে রেইনকোট গল্পটা। এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, বুদ্ধিভিত্তিক প্রশ্ন। হ্যাঁ, সো এটার উত্তরটা কি হবে বলেন?
নুরুল হুদার ঝুলন্ত শরীর, আমরা জানি যে নুরুল হুদাকে এক পর্যায়ে যখন তারা কি পায় নাই, তাদের আশানুরূপ উত্তর পায় নাই, স্বীকারোক্তি পায় নাই, তখন নুরুল হুদাকে তারা কিন্তু উপরে এই যে লোহার আংটার সাথে কিন্তু ঝুলিয়ে তাকে কিন্তু বেদম প্রহার করতেছিল, তাকে কিন্তু অত্যাচার করতেছিল স্বীকার করার জন্য, কিন্তু সে স্বীকারোক্তি দেয় নাই। সো এই নুরুল হুদার যে ঝুলন্ত শরীরটা, এটা কবির পূর্বপুরুষ যার পিঠে রক্ত যাওয়ার মতো ক্ষত, এই মন্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক জিনিস মানে রিলেভেন্ট জিনিসটা আসলে কি? পীড়িতের প্রতিবাদ, আঘাতে অবিচল, সুনিপুণ প্রত্যাঘাত, প্রতিবাদের ধারাবাহিকতা। উত্তরগুলো কিন্তু কনজাস্টেড, মানে অপশনগুলো কিন্তু কনজাস্টেড। বলেন কি হবে? জটিল জটিল অপশন দিছে। এটার উত্তরটা দেখি কারা কারা পারো, এটার উত্তরটা কারা কারা পারো আমি একটু দেখতে চাই। 26, নুরুল হুদার এই যে ঝুলন্ত শরীরটা আংটার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল উপর থেকে, সেইটার সাথে যার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, এবং তোমরা জানো যে রক্ত জবার মতো ক্ষত এটা পিঠে কেন হয়েছিল? কারণ যারা আমাদের পূর্বপুরুষদেরকে যারা অত্যাচার নির্মম নির্যাতন করত ব্রিটিশ টাইমে, তারা কিন্তু কি করতো? পিছন থেকে আক্রমণ করতো, কিংবা যেই আন্দোলনে আমরা দেখি যে আমাদের পূর্বপুরুষদের উপর অত্যাচার করা হয়েছে কিংবা আক্রমণ করা হয়েছে, সেটা কিন্তু পিছনে তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, লাল ছাপ ছিল। কেন? কারণ তারা কিন্তু ভীরু কাপুরুষের মতো তারা কিন্তু পিছন থেকে আক্রমণ আঘাত করতো। ঠিক আছে? সো এখন এইটার মধ্যে দুইটার মধ্যে আসলে প্রাসঙ্গিক জিনিসটা আসলে কি? প্রতিবাদের ধারাবাহিকতা, সুনিপুণ প্রত্যাঘাত, পীড়িতের প্রতিবাদ। পীড়িতের প্রতিবাদটা হবে না, কারণ এখানে প্রতিবাদ কেউ করে নাই। ঠিক আছে? নুরুল হুদা এটা জিনিসটা একটা সময় সে আসলে এটার সাথে ইউজ টু হয়ে গেছে, তার কাছে তখন এই যে বাড়ির যে সপাত যে সাউন্ডটা, সেটা তার কাছে একটা সময় ভালোই লাগতেছিল। তোমরা যখন রেইনকোট গল্পটা পড়বা তখন দেখবা সে কিন্তু এখানে খুব একটা ব্যঙ্গাত্মক কথা বলছে, যে তখনকার সময় তার কাছে এটা স্রেফ একটা উৎপাত মনে হয়েছে, অর্থাৎ রেইনকোটের উপর তার যে মারতেছে এত জোরে জোরে, সেটা তার কাছে একটা স্রেফ উৎপাত মনে হয়েছে। আঘাতে অবিচল, গুড। আঘাতের অবিচল, গুড। তোমরা খ অপশন দিচ্ছ, তোমরা সবাই উত্তরটা দিচ্ছ। তোমাদের সবার জন্য শুভকামনা, তোমরা সবাই ভালো, তোমাদের মন মতো ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাও, তোমাদের সবার জন্য মন থেকে দোয়া রইল। এটা হচ্ছে যে আঘাতে অবিচল, অর্থাৎ অবিচল মানে কি না, বিচলিত না হওয়া, মানে এটা স্রেফ উৎপাত। বললাম না যে তাদের আঘাতে অবিচল ছিল, মানে তাদেরকে আঘাত করতেছে, পিছন থেকে মারতেছে, ওকে ফাইন, ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি দেশের জন্য আমি এটা মানতেই পারি, কিংবা আমি আমার মুক্তিযোদ্ধাদেরকে বাঁচানোর জন্য এটা করতেই পারি, এইটা এখানে বলা হয়েছে আর কি। রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয় প্রিন্সিপালের পিয়নের নাম কি ছিল? প্রিন্সিপালের পিয়ন কি বলো? প্রিন্সিপালের পিয়নের নাম কি? আবু ইসহাক, আবুল ইসহাক, ইসহাক মিয়া, ইসহাক কবির। দেখো চারটা অপশন। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন কিন্তু এই টাইপেরই হয়, যে আবু ইসহাক, আবুল ইসহাক, ইসহাক মিয়া, মিয়া ইসহাক কবির। চারটা নামে ইসহাক দিয়ে, কিন্তু ইসহাকের আগে এবং পরে কি বলেন? প্রিন্সিপালের পিয়ন কিন্তু সে আসছিল প্রথমে, গল্পের শুরুটা কিন্তু এরকম শুরু হয়েছিল যে নুরুল হুদা ঢাকার পরিস্থিতি বর্ণনা করতেছিল, তার বাসার পরিস্থিতি বর্ণনা করতেছিল, তারপর হঠাৎ করে তার দরজায় টকটক আওয়াজ হলো, সে তখন খুবই কি হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল, এবং তার পরবর্তীতে যখন এই প্রিন্সিপালের পিয়নকে দেখছিল, তখন তার ইচ্ছা ছিল যে তাকে জড়িয়ে ধরে একটা চুমু খায়, মানে খুশিতে আর কি আপ্লুত হয়ে গেছিল। ট্রান্সফরমার থোড় দিয়া, মানে ট্রান্সফরমার ভেঙে গিয়েছিল, কে বলছিল এটা? সঠিক উত্তর কি হবে বলেন? আপনার আইডি থেকে একটা কমেন্ট করেন পিডিএফ নেওয়ার জন্য। পিডিএফটা আমি খুব বেশি আমার আইডিতে দিলে আমি দিতে পারবো কিনা জানি না, আমি তারপর ক্লাস শেষে আমার আইডি থেকে একটা কমেন্ট করবো। ক্লাসটা কোন ইউনিটের ভাই? ক্লাসটা কোন ইউনিটের জানো? ক্লাসটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য। ক্লাসটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট। কেন বললাম? কারণ তিনটে ইউনিটে কিন্তু বাংলা প্রথম বছর থেকে প্রশ্ন করে। তুমি সায়েন্সের ইউনিটটা পরীক্ষা দিবা, আসো তুমি মিলাই নিও প্রশ্ন আসে কিনা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে। সায়েন্সের ইউনিটে কিন্তু 3-4টা প্রশ্ন বাংলা প্রথম বছর থেকে, বি ইউনিটে 4-5টা প্রশ্ন থাকে, সি ইউনিটেও কিন্তু 4-5টা 3-4টা প্রশ্ন কিন্তু থাকে। সো তুমি এটা কোনোভাবেই স্কিপ করতে পারবে না, এবং আজকে ক্লাসটা করার মাধ্যমে কিন্তু তোমার অনেক বেশি তোমার হেল্প হবে। আমি কি এটা উত্তরটা দিব? ইসহাক মিয়া, ওকে ফাইন। সবাই, আমি উত্তর দেওয়া লাগতেছে না, তোমরা সবাই এটা উত্তর দিতে পারতেছো। ওকে ওকে ওকে, ঠিক আছে। ক্লাসটা তোমরা শেয়ার করে রাখো, আবারও বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাই পরবর্তীতে। ওকে, আমি তোমাদের সময় নষ্ট করবো না বেশি, কারণ আমি জানি তোমাদের এই জিনিসটা আমি রিলেট করতে পারি। এই সময়টা খুবই খুবই খুবই
খুবই গুরুত্বপূর্ণ সময়। আসো, রেইনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটেছে? কোন ভাবের প্রতিফলন ঘটেছে রেইনকোট গল্পটাতে? মেইন জিনিসটা উত্তর দাও। প্রতিকূল পরিবেশ বলছে রেইনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন? প্রতিকূল পরিবেশ ছিল, প্রতিকূল পরিবেশ ছিল। গভীর রাস্তা এটা ছিল না, বর্ষাকাল এটা একটা ছোট একটা পার্ট ছিল, প্রতিকূল পরিবেশটাও ছোট পার্ট। সো রেইনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটেছে বলেন? রেইনকোট গল্পের আমি আপনাদেরকে দিয়ে উত্তর দেব, আমি দেখবো যে আসলে এখানে কি হয় উত্তর। সঠিক উত্তর কি বলেন? রেইনকোট গল্পে কোন ভাবের প্রতিফলন ঘটছে? সাহস ও দেশপ্রেম। গুড, সাহস ও দেশপ্রেম। সাহস ও দেশপ্রেম সঠিক উত্তর কি তাইলে? সাহস এবং দেশপ্রেম, সাহস এবং দেশপ্রেম। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ নয়, আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ নয় কোনটা? দুধে ভাতে উৎপাত, খোয়াবনামা, অন্য গড়ে অন্যস্বর, খোয়ারি। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ নয়। এই দেখো এখানে কিন্তু একটা জিনিস বলছে, গল্পগ্রন্থ নয়। তোমরা আবার মনে করবেন যে গল্পগ্রন্থ কোনটা, বলছে গল্পগ্রন্থ নয় কোনটা বলেন? আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ নয় নিচের কোনটা? এই টাইপের প্রশ্ন আমি বললাম যে আগে প্রশ্ন আসতে দেখা যেত, এখন খুব বেশি একটা আসে না। তারপর আমরা এটা জেনে রাখবো, জেনে রাখলে তো ক্ষতি নাই, ঠিক আছে? আমরা খুব শীঘ্রই এটা দেখে নিব যে আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ নয়। অন্য করে অন্যস্বর তো গল্পগ্রন্থ, গল্পগ্রন্থ। দুধে ভাতে উৎপাত, দুজকে রোম, জাল স্বপ্ন স্বপ্নের জাল। জাল স্বপ্ন স্বপ্নের জাল থেকে কিন্তু তোমরা জানো জাল স্বপ্ন স্বপ্নের জাল, এটা থেকে কিন্তু এই জাল স্বপ্ন স্বপ্নের জাল থেকে কিন্তু এই রেইনকোট গল্পটা নেওয়া হয়েছে, এই গল্পগ্রন্থ থেকে রেইনকোট গল্প নেওয়া হয়েছে, ঠিক আছে? তো জাল স্বপ্ন স্বপ্নের জাল, অন্য ঘরে অন্যস্বর, দুধে ভাতে উৎপাত, দোজকে রোম, হ্যাঁ, এগুলো হচ্ছে যে তার রচিত কি গল্পগ্রন্থ। সো এখানে খোয়াবনামা এটা আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ নয়, উপন্যাস। খোয়াবনামাটা কি? খোয়াবনামাটা তার উপন্যাস। হ্যাঁ, তোমরা এখানে দিছো। খোয়াবনামার পাশাপাশি আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা, তার খুব ইম্পর্টেন্ট এবং খুবই পতিত যশা এবং খুবই জনপ্রিয় একটা উপন্যাস আছে, সেটার নাম হচ্ছে, এটা হচ্ছে একটা উপন্যাস আরেকটা আছে, সেটা হচ্ছে চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই এটা হচ্ছে যে তার কি বলেন? এটা হচ্ছে যে তার একটা উপন্যাস, ঠিক আছে? একটু পানি খাই। আচ্ছা, তোমরা তাহলে এটা উত্তরটা দাও, দুইটাই কিন্তু এখানে আছে। আজিব আছে, তোমরা এটা উত্তরটা দাও। ওকে, আমরা তাহলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা কি একটু দেখি তো। ভালোই তো পারতেছো, হ্যাঁ। বা সঞ্জিত আক্তার, আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্নে। জাল স্বপ্ন স্বপ্নের জাল, খোয়াবনামা। লামিসা তো একটা মেয়ের নাম মনে হইতেছে। তো লামিসা এখানে কমেন্ট করতেছে এবং তোমাদের মধ্যে থেকে হয়তো বা কেউ লামিসা থাকতে পারে। আমরা যাই পরবর্তী প্রশ্নে আমাদের। রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে সংকলিত? এই যে বলে দিছিলাম, আমি আগে বলছি রেইনকোট গল্পটা নেওয়া হয়েছে জাল স্বপ্ন স্বপ্নের জাল, ঠিক আছে? আশা করি তোমরা জিনিসটা মনে রাখবা। 30 নম্বর প্রশ্ন আমাদের শেষ। আসো এবার আমরা যাব আমাদের 31 নম্বর প্রশ্নে। রেইনকোট গল্পটা কোন গল্পগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? জাল স্বপ্ন স্বপ্নের জাল। বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম। এখন দেখো এই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা কিন্তু আমাদের চলে আসছে এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নগুলো আমরা এখন একটু জানবো। বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের খুব চমৎকার একটা কবিতা। এটা যদি আমরা বুঝতে পারি, এক হাতে মম মানে হচ্ছে যে আমার, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। পংক্তিটিতে অর্থাৎ এই লাইনটির মাধ্যমে প্রতিফলিত হয়েছে কবির প্রেম ও আত্মজাগরণ, কবির প্রেম এবং বিনাশী সত্তা, কবির প্রেম ও সংশয়, কবির বিনাশী সত্তা এবং আত্মজাগরণ। বলেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। রণতুর্য মানে যুদ্ধের ঘণ্টা, আর এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। সো এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? সো প্রথমটার মাধ্যমে বাঁকা বাঁশের বাঁশরি, তোমরা জানো যে এটা একটা প্রেম এবং প্রীতির প্রতীক, প্রেম
এবং আর হাতে রণতুর্য। রণতুর্য হচ্ছে যে যুদ্ধের ঘণ্টা, এটা হচ্ছে যে বিনাশী সত্তা। সো কবির প্রেম এবং বিনাশী সত্তার আর একটা বহিঃপ্রকাশ বা উপস্থাপন করেছেন তিনি এই লাইনটির মাধ্যমে। তোমরা জানো যে বিদ্রোহী কবিতাটা তৎকালীন সময়ের উপনিবেশিক শাসন বা অর্থাৎ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা খুব প্রতিবাদী একটা এবং নিজেদের যে আত্মবিশ্বাসী করার একটা প্রয়াস কিন্তু বিদ্রোহী কবিতার মধ্যে ছিল। এবং বিদ্রোহী কবিতাটিতে কাজী নজরুল ইসলাম যে জিনিসটা উপস্থাপন করেছেন সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি ঐক্যবদ্ধ হই এবং আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি এরকম সচেতন হই বা আমাদের মধ্যকার যে চেতনাটা আছে, বিধ্বংসী সত্তাটা আছে, এটা যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে সমাজের সকল অন্যায় ও বিচার এবং আমাদের উপর যত নির্যাতন নিপীড়ন আছে সেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এটা কিন্তু তিনি এখানে বুঝিয়েছেন। এবং তৎকালীন সমাজ ব্যবস্থায় যে ব্রিটিশরা একদম তাদের টনক নড়ে গিয়েছিল যে তাদের বিরুদ্ধে তাদের সময় কেউ একজন এরকম কবিতা লিখতে পারে। এবং তোমরা জানো যে এটা লিখার কারণে অর্থাৎ অগ্নিবীণা কাব্যগ্রন্থ দ্বিতীয় কবিতা কিন্তু এই বিদ্রোহী কবিতাটা, যেটার মাধ্যমে কিন্তু তৎকালীন ব্রিটিশ উপনিবেশিক শাসন তখন কিন্তু অনেক বেশি নড়বড়ে হয়ে গেছিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী কোন কবিতা প্রথম প্রকাশিত হয়? মুসলিম ভারত, সৌগাত, প্রবাসী, কোনটিই নয়। সঠিক উত্তরটা কি হবে বলো, উত্তর দাও। বলো বলো বলো, উত্তর দাও। মেয়েরা দেখি সব এমসিকিউ এর আনসার দিতেছে। হ্যাঁ আশরাফুল, তারা পড়াশোনা করছে এই জন্য উত্তর দিতে পারতেছে। তুমি হয়তো বা ফাঁকিবাজি করছো বা কোনো কারণে পড়াশোনা করো নাই, যার কারণে তুমি উত্তর দেওয়ার ক্ষেত্রে একটু হিমশিম খাচ্ছ। সো এটার উত্তরটা কি হবে বলো। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কাজী নজরুল ইসলামের কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? বা এটার উত্তরটা কি হবে বলো। হ্যাঁ, বা মুসলিম ভারত, সৌগাত, প্রবাসী, আর কোনোটিই নয় হলে কোনোটিই নয়। এই আজকে কিন্তু ক্লাস শেষে কি বলছি দিব, তোমাদের ব্যাকরণের ফাইনাল একটা সাজেশন তোমাদেরকে দিব। কোনোটি নয়। বিজলি, সাপ্তাহিক বিজলি পত্রিকা প্রথম প্রকাশিত হয়। তোমরা অনেকে উত্তর দিয়ে দিছো যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রথম প্রকাশিত হয় বিজলি সাপ্তাহিক বিজলি পত্রিকায়। বিজলি বানানটা দীর্ঘিকার দিয়ে বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। সো সৌগাত হবে না, মুসলিম ভারত হবে না, প্রবাসী হবে না, সঠিক উত্তর হচ্ছে কোনোটি না। আমরা যাই পরবর্তী প্রশ্নে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মসাল কোনটি? আচ্ছা আসছে, যেহেতু আমরা উত্তরটা দিয়ে দিই। এগুলো জন্মসাল মৃত্যুসাল ঢাকা ইউনিভার্সিটিতে বেশি একটা আসে না, গুচ্ছতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে। এটা হচ্ছে 1899। কাজী নজরুল ইসলামের রচিত গল্পগ্রন্থ কোনটি? গল্পগ্রন্থ কুহেলিকা, রিক্তের বেদন, রুদ্রমঙ্গল, বাদনহারা। বলেন কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ কোনটি? তার গল্পগ্রন্থ কোনটা? রিক্তের বেদন, বাদনহারা, কুহেলিকা, রুদ্রমঙ্গল। দেখছো আজকের ক্লাসটা করার মাধ্যমে কিন্তু তোমাদের অনেক জিনিস, মানে এখানে ধরো যে এখন পর্যন্ত কয়টা 34টা, আমরা খুব শীঘ্রই কিন্তু 60টা এমসিকিউ এখানে করার মাধ্যমে কিন্তু তোমাদের একটা মডেল টেস্টের মতো হয়ে গেল 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে। হয়তো বা তোমরা ফেসবুকে রিলস দেখতা, ভিডিওস দেখতা বা অন্য কোনো কারণে সময় নষ্ট করতা, সেটা না করে তোমরা এখানে কিন্তু এমসিকিউ গুলো সলভ করতেছো। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে একটু সবাই জানো। ঝিলিমিলি, ঝিলিমিলি তার গল্পগ্রন্থ। ব্যথার দান, শিউলিমালা, রিক্তের বেদন, এগুলো কি?
রিক্তের বেদন, ব্যথার দান, শিউলিমালা, রিক্তের বেদন, এগুলো হচ্ছে তার গল্প গ্রন্থ। ঠিক আছে, কাজী নজরুল ইসলামের লেটো দলের জন্য কি রচনা করতেন? গানের দলের জন্য তিনি আসলে পালা গান রচনা করতেন। কি রচনা করতেন? পালা গান রচনা করতেন। ঠিক আছে, এটা হবে পালা গান রচনা করতেন। কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু সন আবার এগুলো আসতেছে 1899 থেকে 1976, এটা হবে না? হ্যাঁ, 1899 থেকে 1976, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যু সন। সো এগুলো আমি বলতেছি, এগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্য নট নেসেসারি, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য কাজে লাগবে আর কি। ঠিক আছে, ঝিলিমিলি প্রথম নাটক, হ্যাঁ ঝিলিমিলিটা প্রথম নাটক। রুদ্রমঙ্গল। আচ্ছা আসো আমরা একটু ফার্স্ট যাই। বিদ্রোহী কবিতা কবি নিজেকে ক্রন্দন শ্বাস বলেছেন, তিনি বিধবার বুকের ক্রন্দন শ্বাস। কান্নার আওয়াজ। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, তোমরা এখানে ভুলটা করবা, রবীন্দ্রনাথ ঠাকুর দাগাবা, এটাও না, রামপ্রসাদ সেন না। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? সেটা হচ্ছে যে বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ, তিনি হচ্ছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব। ঠিক আছে, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু সম্মুখ সারিতে ছিলেন, অর্থাৎ তৎকালীন সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছে। কারণ তোমরা জানো যে আমাদের এই উপমহাদেশে 190 বছরের একটা ব্রিটিশ শাসন ছিল। সো এই ব্রিটিশ শাসনের অবিচার, অন্যায়, অত্যাচার থেকে, নির্যাতন থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে তৎকালীন সময়ে যারা কবি, সাহিত্যিক, লেখক আছেন, তারা তাদের লেখনীর মাধ্যমে, এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন কিংবা সাধারণ মানুষও অনেক ক্ষেত্রে কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন। সো বারীন্দ্র কুমার ঘোষ, তাকে উৎসর্গ করা হয় এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি। এবং এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের তোমরা জানো যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী নজরুল ইসলামের একটা প্রথম কাব্যগ্রন্থ, এবং এইটার দ্বিতীয় কবিতাটাই হচ্ছে বিদ্রোহী। দ্বিতীয় কবিতাটা হচ্ছে যে বিদ্রোহী, দ্বিতীয় কবিতা বিদ্রোহী। ঠিক আছে, আর এটা প্রথম কাকে উৎসর্গ করা হয়? বিদ্রোহী। এটা উৎসর্গ করা হয় বারীন্দ্র কুমার ঘোষকে। ঠিক আছে, বারীন্দ্র কুমার। গুড, তোমরা এটা পারতেছো। 36 না, আমরা তো 38-এ চলে আসছি। 38-এর হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ। ঠিক আছে, 38 হবে বারীন্দ্র কুমার ঘোষ। মনে রাখবা আজকে ক্লাসের শেষে কিন্তু তোমাদেরকে একটা কি দিব একটা সাজেশন দিব, ব্যাকরণের দিব, বারীন্দ্র কুমার ঘোষ। গুড, তোমরা বারীন্দ্র কুমার ঘোষ সম্পর্কে তোমাদেরকে যেটা বললাম এতটুকু তোমরা জেনে রাখলে হবে। তিনি আসলে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন, এবং তিনি একটা বোমা হামলা অর্থাৎ ব্রিটিশদের বিপক্ষে তিনি একটা বোমা হামলা করেছিলেন। সেটা হচ্ছে যে আলিগড় বা আলিপুর, এরকম একটা বোমা হামলায় তিনি কিন্তু সম্মুখ সারিতে ছিলেন, এবং এটাতে তিনি পরবর্তীতে আসলে তাদের হাতে আটক হন, এবং পরবর্তীতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ঠিক আছে, সো আমি যেটা বললাম যে আমাদের তৎকালীন সময়ে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কিন্তু সাধারণ ব্যক্তি যারা ছিল তারাও কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু চেষ্টা করেছিল। ঠিক আছে, আলিগড় না, এটা আলিপুরেই হবে, আলিপুর বোমা হামলার। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তীতে যাব আমাদের 39 নম্বর প্রশ্ন। আমাদের 39 নম্বর প্রশ্নে কি আছে? আমাদের 39 নম্বর প্রশ্নে আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচন্ড। এখানে প্রণবনাদ, এটার অর্থটা তোমরা একদম দেখবা। প্রণবনাদ বলতে কিন্তু বলা হয়েছে ডিরেক্ট, তোমাদের শব্দার্থের মধ্যে আছে ওঙ্কার ধ্বনি। ঠিক আছে, প্রণবনাদ মানে হচ্ছে যে ওঙ্কার ধ্বনি, নাদ মানে হচ্ছে ধ্বনি, আর প্রণব মানে হচ্ছে যে হিন্দু ধর্মমতে কিংবা অন্যান্য জৈন যে ধর্মগুলো আছে এগুলোর ধর্মমতে এটা হচ্ছে যে একটা প্রলয়ঙ্কারী একটা শব্দ, এবং এটা আসলে পজিটিভলি প্রলয়ঙ্কারী শব্দ আর কি। তো এটাকে আমরা বলবো প্রণবনাদ মানে হচ্ছে যে ওঙ্কার ধ্বনি। মম বাঁশরীর তানে পাশরি, মম মানে হচ্ছে যে আমার বাঁশরীর তানে পাশরি, পাশরি মানে হচ্ছে ভুলে যাওয়া, পাশরি মানে কি? ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া। কি? বিস্মৃত হওয়া মানে স্মরণ না থাকা আর কি। মম বাঁশরীর তানে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। এখানে পাশরি শব্দের অর্থ হচ্ছে যে পাশরি মানে হচ্ছে যে বিস্মৃত হওয়া। অর্থাৎ তোমরা জানো যে শ্যাম বলতে এখানে শ্যামের হাতের যে বাঁশরি, সেটার মাধ্যমে কিন্তু তিনি অনেক জিনিস ভুলিয়ে ফেলতেন, এবং তার এই বাঁশির সুরে তিনি জগতের অনেক বিষয়, নেগেটিভ যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ভুলিয়ে রাখতে পারতেন, বিস্তৃত হওয়া আর কি। সো এখানে প্রবেশ হওয়া বোঝাবো না, পাশরি মানে হচ্ছে যে আপ্লুত হওয়া না, পাশ কাটিয়ে যাওয়া না, পাশরি মানে হচ্ছে যে ভুলে যাওয়া। এইদার তোমাদের যদি থাকে তাহলে উত্তর দিবা বিস্তৃত হওয়া। ঠিক আছে,
পরবর্তীতে আমরা যাই, আমি কিংবদন্তির কথা বলছি, এটা আমরা পড়বো। এবং আমি কিংবদন্তির কথা বলছি, এটা পড়ার পরে আমাদের লাস্ট আরেকটা উপন্যাস চলে আসবে, সেটা হচ্ছে যে লাল সাল উপন্যাস। এটা পড়লে আমাদের মোটামুটি ভাবে হয়ে যাবে, আর আমি তোমাদেরকে বাংলার সাজেশনটা দিয়ে দিব। আসো, আমি কিংবদন্তির কথা বলছি, এটা লিখছেন আবু জাফর ওবায়দুল্লাহ। সো আবু জাফর ওবায়দুল্লাহ আমরা ওয়ান শট এমসিকিউ এর মতো এগুলো সলভ করি। কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলতেন? কবির পূর্বপুরুষ হিমালয় পাহাড়ের কথা বলতেন না, সুরভিত পাহাড়ের কথা বলতেন না, অতি বিলম্বিত পাহাড়ের কথা বলতেন না, অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এটা কেন বলছেন? কারণ কবির পূর্বপুরুষে যে আসলে খেটে খাওয়া মানুষ ছিলেন, এবং তারা যে আসলে একটা কি বলে এটাকে, বন জঙ্গল, তারপর পাহাড় পর্বত, অতিক্রান্ত পাহাড়, বা যে পাহাড়টা ধরো যে এই একদম কি বলে এটাকে নিষ্ফল একটা পাহাড়, বা যে পাহাড় আসলে উর্বর না, সেই সব পাহাড় কেটে তারা আসলে এটাকে চাষবাসের জন্য উপযোগী করেছিলেন, এবং সেখানে কিন্তু ফসল ফলাতেন। সো কবির পূর্বপুরুষ তাদের একটা পজিটিভ জিনিস এখানে তুলে ধরা হয়েছে। তারা কেমন পাহাড়ের কথা বলতেন? অতিক্রান্ত পাহাড়ের কথা কিন্তু বলতেন। অর্থাৎ এইসব পাহাড় পর্বত বন জঙ্গল কেটে তারা কি করতেন? চাষবাসের উপযোগী করে নিজেদের জীবিকা নির্বাহ করতেন আর কি। ঠিক আছে, যে কবিতা শুনতে জানে না সে কার আর্তনাদ শুনবে? যে কবিতা শুনতে জানে না সে শিশু বাতাস চিনহে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। কবিতার ডিরেক্ট লাইন কিন্তু চলে আসছে। আমরা যাই পরবর্তীতে। আমার সময় কাব্যগ্রন্থটির রচয়িতাকে, তোমরা ওই যে বললাম যদি তোমরা চালাক হয়ে থাকো তাহলে তোমরা এটার উত্তরটা দিতে পারবা, কিন্তু না, চালাক হইলে পরীক্ষার সময় তোমরা বুঝতে পারবে না। তো আমার সময় কাব্যগ্রন্থটির রচয়িতা দিলওয়ারের, কবি দিলওয়ারের কাব্যগ্রন্থ আপাতত আমাদের বইয়ে নেই, সুফিয়া কামালে একটা আছে, তাহারই পরে মনে শামসুর রহমান, আবু জাফর ওবায়দুল্লাহ। তো আমার সময় কাব্যগ্রন্থটির রচয়িতা আবু জাফর ওবায়দুল্লাহ, এবং আবু জাফর ওবায়দুল্লাহর আমার সময় কাব্যগ্রন্থের পাশাপাশি আরো একটা কাব্যগ্রন্থের নাম বলো তো দেখি। আবু জাফর ওবায়দুল্লাহর আরেকটা কাব্যগ্রন্থের নাম বলো। সাত নারীর হার কাব্যগ্রন্থ, সাত নারীর হার, কমলের চোখ, সাত নারীর হার, তারপর আরেকটা আছে আমি কিংবদন্তির কথা বলছি, এটা কিন্তু নাম কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি, একটা কাব্যগ্রন্থ। আমি কিংবদন্তির কথা বলছি। মনে রাখবে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়তো বা আর 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। তোমরা এই কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনো। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা 3-4 দিনের মধ্যে হয়ে যাবে, বি ইউনিটের পরীক্ষা। তারপর তোমরা হয়তো বা পরীক্ষাটা আশানুরূপ হবে, আশানুরূপ কারো হবে না। সো তোমার যদি আশানুরূপ না হয়, তুমি আসলে লেগে থাকতে হবে, ভেঙে পড়ো না। কারণ যদি তুমি এক জায়গায় যদি হেরে যাও কিংবা যদি সফল না হতে পারো, এটা আসলে দোষের কিছু না। তারপর যদি তুমি লেগে থাকো, ইনশাল্লাহ তোমার সামনে কিছু ভালো থাকবেই। সো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা আশানুরূপ সবারই হবে, আমি এই দোয়াটা করি কিংবা এটা চাই। তোমরা পড়াশোনা পরিশ্রম করেছো, যাদের হবে না তারা কিন্তু লেগে থাকবা, তারা কিন্তু হাল ছাড়বে না। ঠিক আছে, কারণ এইরকম এডমিশন টাইমে কিন্তু উত্থান পতন থাকবেই। হ্যাঁ, উত্থান পতন কিন্তু থাকবে। হৃদয়ের সাগরের সুরজাল, জীবন কেটেছে কত তাইপুন জ্বরে। হ্যাঁ, কবি আল মাহমুদের একটা কবিতা আছে না এরকম, যে হৃদয়ের সাগরের সুরজাল, জীবন কেটেছে কত তাইপুন জ্বরে। সো জীবনে অনেক তাইপুন, নার্গিস, হ্যাঁ, এরকম অনেক ঘূর্ণিঝড় ঝড় আসবে, উত্থান পতন আসবে। এডমিশন টাইমে এটা বেশি আসবে। এডমিশন টাইমে তুমি তোমার লাইফের সবচেয়ে বড় রিয়েলিটিটা, বাস্তবতাটা বুঝতে পারবা। ঠিক আছে, সো লেগে থাকবা। আমার সময় কাব্যগ্রন্থটি রচয়িতা হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা। এটা একদম আমরা মুখে মুখে উত্তরটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে ব্যাখ্যার কিছু নাই। যে কবিতা শুনতে জানে না সে ড্যাশ সঙ্গে খেলা করতে পারে না। সে শিশুর সঙ্গে নাকি মাছের সঙ্গে খেলা করতে পারে না? সে কিসের সঙ্গে খেলা করতে পারে না? শিশুর সঙ্গে, মাছের সঙ্গে, সন্তানের, নাকি প্রকৃতির সঙ্গে? একটু ঠান্ডা লাগতেছে না ভাই বেশি? ওকে, এটা উত্তরটা দাও তোমরা। তোমাদের আজকে জুম আর করা যাবে না, এটা দেখো একটু চোখের উপর একটু কি করো। সাত নারীর হার, হ্যাঁ, ওকে ওকে করাবো। কি বললাম? যে কবিতা শুনতে জানে না সে ড্যাশ সঙ্গে খেলা করতে পারে না। সে কিসের সঙ্গে খেলা করতে পারে না? হ্যাঁ, আমি কিংবদন্তির কথা বলছি। কবির আসলে পূর্বপুরুষের কথা, কবির আসলে কি বলে এটাকে,
তার আদি বাঙালি পুরুষ যারা ছিলেন তাদের কথা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে, এটা পজিটিভলি, এবং তার অত্যাচার, তাদের উপর নির্যাতন নিপীড়ন এগুলোর কথাও কিন্তু এখানে বলা হয়েছে। সো যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, এটার মাধ্যমে তাদের যে মুক্ত হওয়া বা স্বাধীন হওয়ার যে একটা অভিপ্রায় সেটা কিন্তু এখানে বলা হয়েছে, যে যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, মুক্ত হওয়া বা স্বাধীন হওয়া। নিচের কোন কবিতাংশটি শুদ্ধ? জিহ্বা, দেখো এটা বা উচ্চারণটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু জিহ্বা বলি আমরা অনেক সময়, কিন্তু না, এটা হবে জিহ্বা, ঠিক আছে, এটা হবে জিহ্বা। এটা উচ্চারণটা তোমাদেরকে একটু দেখাই, মনে রাখবা। হয় বয়, কি বললাম? হয় বয়, হয় বয়ের পূর্বে যদি অ অথবা আ থাকে, কি থাকে? অ অথবা আ থাকে, তাহলে এই হয় বয়ের জায়গায় কি হবে জানেন? হয় বয়ের জায়গায় হবে ওব, কি হবে? ওব। আর এই হয় বয়ের পূর্বে, এই হয় বয়ের পূর্বে যদি অ অথবা আ বাদ দিয়ে রস্যই অথবা রস্যও হয়, কি হয়? রস্যই অথবা রস্যও হয়, তাহলে এই হয় বয়ের জায়গায় হবে উব। তোমাদেরকে উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা। সো এখানে এখানে কি ছিল? এখানে উচ্চারণটা ছিল জিহ্বা, মানে এইটা আমরা জিহ্বা উচ্চারণ করি আর কি। দেখো এটা তোমাদের কাজে লাগবে উচ্চারণের ক্ষেত্রে। সো হয় বয় আছে, হ্যাঁ, সরি এটা রস্যু হবে। সো হয় বয়ের পূর্বে কি আছে? হয় বয়ের পূর্বে আছে জি, রস্যই আছে। সো রস্যই যদি থাকে তাহলে কি হবে? জিহ্বা, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, আমরা একটু পরবর্তীতে যাই। এটা সঠিক উত্তরটা হবে নিচের কোন কবিতাংশটি শুদ্ধ? সেটা হচ্ছে যে জিহ্বায় উচ্চারিত, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, ঠিক আছে। কমলের চোখ আবু জাফর ওবায়দুল্লাহ, কি এটা মাত্র পড়াইছিলাম। কমলের চোখ আবু জাফর ওবায়দুল্লাহ হচ্ছে একটা কাব্যগ্রন্থ। কমলের চোখ, তারপর সাত নারীর হার, তারপর আমার সময়, তারপর আমি কিংবদন্তির কথা বলছি, এগুলো হচ্ছে যে আবু জাফর ওবায়দুল্লাহর একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে, এগুলো কাব্যগ্রন্থ তার। জাস্ট এতটুকু জেনে রাখলেই হবে। সাতচল্লিশে উত্তর। হায় হায়, একবার আপনি একবার হ্যাঁ হ্যাঁ, জিহ্বাটা তো আমি ইয়ে করলাম না, পরবর্তীতে কারেকশন করলাম, এটা হবে জিহ্বা, জিহ্বা, ঠিক আছে। খাদিজা তিশা, এমডি হাসিব। আমি তোমাদের অনেকক্ষণ যাবত তোমাদেরকে এখানে ওভারলোক করতেছি না, তোমরা দেখতে পাই অথই নন্দী লগ্ন, তারপর কি আছে সঞ্জিদা আক্তার স্মৃতি, হ্যাঁ তোমরা সংযুক্ত আছে লামিসা রফ, লিখেছো গ। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা, শেষ মুহূর্ত পর্যন্ত থাকো। আমরা দেখি ভালোবাসা দিলে মা মরে যায় কোন কবিতার পংক্তি? ভালোবাসা দিলে মা মরে যায় কোন কবিতার পংক্তি? সেটা হচ্ছে যে আমি কিংবদন্তির কথা বলছি। সো এখানে আমরা খুব বেশি একটা সময় না নেই। পিঠে রক্ত যাবার মতো দাগ ছিল কার? পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল কার? বলো। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, কৃতদাস ছিলেন এবং তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। রক্ত জবার মতো কি দাগ অথবা ক্ষত ছিল, রক্ত জবার মতো ক্ষত ছিল। এবং এটা পিঠে কেন? কারণ পিঠে বলার কারণটা হচ্ছে যে তাদের আক্রমণ করা হতো একদম কাপুরুষের মতো, অর্থাৎ পিছন থেকে আক্রমণ করা হইতো, যার কারণে তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত কিংবা দাগ থাকতো। কবির পূর্বপুরুষদের পিঠে কিসের সৌরভ ছিল? পিঠে না, এখানে হবে কবির পূর্বপুরুষদের করতলে। কি হবে? করতলে, অর্থাৎ হাতের, কর মানে কি? কর মানে হচ্ছে যে হাত, কর শব্দের অর্থ কি? হাত। হাতের তালুতে কিসের সৌরভ ছিল? কবির পূর্বপুরুষদের হাতের তালুতে কিসের সৌরভ ছিল বা সুগন্ধি ছিল? সেটা হচ্ছে যে পলিমাটির সৌরভ ছিল। কিসের সৌরভ ছিল? পলিমাটির সৌরভ ছিল। এবং এইটার মাধ্যমে তোমাদেরকে যদি রিটেনে আসে যে পলিমাটির সৌরভ ছিল, এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? পলিমাটির সৌরভ ছিল বলতে তারা যে আসলে কৃষক ছিলেন এবং তারা যে আসলে খেটে খাওয়া মানুষ ছিলেন, শ্রমজীবী মানুষ ছিলেন, এবং এই জন্যই তাদের হাতে অর্থাৎ হাতের তালুতে পলিমাটির সৌরভ ছিল। অর্থাৎ তারা কি করতেন? খেতে খামারে কাজ করতেন, তারা মাটিতে কাজ করতেন, জমিতে চাষ করতেন, হ্যাঁ আবাদ করতেন। সো এই জন্য তাদেরকে বলা হতো যে কবির পূর্বপুরুষের হাতে বা করতলে কিসের সৌরভ ছিল? পলিমাটির সুগন্ধি কিংবা সৌরভ ছিল। অর্থাৎ এটার মাধ্যমে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আদি বাঙালি পুরুষ যে আসলে তারা যে আসলে খেটে খাওয়া মানুষ ছিলেন এবং তারা যে আসলে চাষবাস করতেন, চাষাবাদ করতেন, সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, কৃতদাসের। ওকে ফাইন। সো 50 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা দিয়ে দাও, আমরা তাহলে পরবর্তীতে চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে।
এই শোনো, তোমরা ক্লাসটা আর ধরো যে কিছুক্ষণ থাকো, তোমাদেরকে ওই যে যেটা বললাম বাংলার যে ফাইনাল সাজেশনটা রিটেনের জন্য আজকে দিব না, রিটেনের জন্য আমাদের নেক্সট ক্লাসে আমরা দিব। আর আজকে তোমাদেরকে ব্যাকরণের জন্য, যেহেতু বাংলা প্রথম পত্র পড়িয়েছি, বাংলা ব্যাকরণের জন্য তোমাদেরকে একটা সাজেশন দিব। সাজেশনটা পাওয়ার জন্য এখন পর্যন্ত তোমরা সংযুক্ত থাকো। প্রবাসের কৃতদাস ছিলেন, তাই তাদের করতলে পলিমাটি সরে ছিল এমডি হাসিব। হ্যাঁ, ধন্যবাদ। সুমাইয়া আফরিন, তারিন, সাইমা, লাবণ্য, লামিসারফ, সিদ্ধাতুল মুনতাহা সবাই এখানে কমেন্ট করছো। আমি তোমাদেরকে পরবর্তীতে যাব লাল সালু উপন্যাসে নিয়ে। দেখো, লাল সালু উপন্যাসটা একটা সামাজিক উপন্যাস এবং এটা আসলে আমাদের সমাজ ব্যবস্থার সাথে এখনো এটা রিলেট করতে পারি আমরা। এখন আমরা এটা কি করতে পারি, রিলেট করতে পারি। সামাজিক এবং বাস্তবতা নির্ভর একটা উপন্যাস, যেটা লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সো এখানে লেখা হয়েছে, শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে তার চোখ। শত্রুর আভাস পাওয়া হরিণের মতোই, অর্থাৎ যখন হরিণের আশেপাশে কিংবা হরিণের পিছনে যখন কেউ শিকার করতে বের হয়, অর্থাৎ শিকারীর চোখটা কিংবা শিকারীর গতিবিধি লক্ষ্য যেভাবে হরিণ করে, মানে শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে তার চোখ। এটা বলা হয়েছিল কার? আক্কাস, রহিমা, জমিলা নাকি মজিদের? কার উদ্দেশ্যে এই কথাটা বলা হয়েছিল? বলো। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে তার চোখ। এখানে কার চোখের কথা বলা হয়েছে? 51 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্ন আমরা কি উত্তর দিব? এই আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবা, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার সময়, ঢাকা ইউনিভার্সিটির যে বি ইউনিটের যেদিন পরীক্ষা দিবা, এই দিন তোমরা হয়তো অনেকে বিউপির পরীক্ষা দিছো, কিংবা যখন বি ইউনিটের পরীক্ষা দিবা তখন তোমরা নার্ভাস অনেকে থাকতে পারো। সো নার্ভাস হওয়ার কিছু নাই। তোমাদেরকে বারবার যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে তুমি যেই প্রশ্নটা তোমার কাছে বেশি প্রিপারেশনটা নিয়েছো, যেমন বাংলা যদি বেশি প্রিপারেশন নাও তাহলে বাংলা দিয়ে শুরু করবা, যদি ইংলিশ নিয়ে থাকো তাহলে ইংলিশ নিয়ে শুরু করবা, আর যদি জিকে থাকে বা জিকে প্রিপারেশনটা যদি ভালো থাকে তাহলে জিকে দিয়ে শুরু করবা। তো শুরু করার পর যেটা বললাম যে তোমার কাছে অনেক প্রশ্ন মনে হইতে পারে যে এই প্রশ্নগুলো হয়তো বা আমি পারবো না, কিন্তু না, তুমি ওই যে একটা একটা করে যাবা, একটা 2 3 এরকম পাবে। 60টা প্রশ্ন তুমি যখন একবার পড়ে ফেলবা, সো 60টা প্রশ্নের মধ্যেই কিন্তু 30 থেকে 40টা প্রশ্ন তুমি প্রথম ধাপেই কিন্তু দাগাতে পারবা, এবং 30 থেকে 40টা প্রশ্ন দাগানোর পরে বাকি যে 20টা থাকবে এটা তোমার উপর ডিপেন্ড করতেছে যে তুমি আসলে এখান থেকে কয়টা দাগালে তোমার চান্সটা হবে, বা তুমি বুঝতে পারবা যে তোমার চান্সটা হবে। সো প্রশ্নের ধরনটা দেখে প্রশ্ন ইজি হয়েছে নাকি কঠিন হয়েছে, হ্যাঁ, এটা দেখেও কিন্তু তুমি প্রশ্ন বেশি কম বেশি দাগাবা, ঠিক আছে? আর যেটা বলবো সেটা হচ্ছে যে এই শেষ মুহূর্তে নিজের উপর আস্থা রাখো এবং বেশি বেশি সৃষ্টিকর্তাকে স্মরণ করো এবং সুস্থ থাকার চেষ্টা করো। এই শীতের সময় কিংবা এই ঠান্ডার সময় ডেঙ্গুর প্রকোপ আছে, সো সুস্থ থাকাটা আমাদের জন্য খুব বেশি জরুরি। সো এটার উত্তরটা কি হবে? শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে তার চোখ। এটার উত্তরটা হবে জমিলার চোখ, মজিদের চোখ না, এটা হবে জমিলার চোখ, ঠিক আছে? আর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে ক্ষেত্রে মনে রাখবা, চান্স পাওয়াটা মুখ্য বিষয় না এই কারণেই, কারণ ধরো যে তুমি মনে করবা যে এক্সাম দিতে হয় এই জন্য দিতে যাচ্ছ, আর যদি এত বেশি প্রেশার নিয়ে নাও তাহলে তোমার কাছে ওই প্রেশারাইজ থাকবা তুমি এক্সাম হলে একটু রিল্যাক্স থাকার, কুল থাকার চেষ্টা করবা। আর যে এমসিকিউ গুলো আসবে, যেটা বললাম যে 60টা এমসিকিউ আসবে, এবং 60টা এমসিকিউর মধ্যে তো তোমরা জানো যে 60টা এমসিকিউর উত্তর ওই প্রশ্নের মধ্যেই দেয়া আছে। সো ওইখান থেকে তোমার পিক করতে হবে কোনটা সঠিক উত্তর। সো এটার জন্য যেটা করবা যে আস্তে আস্তে একটা করে যাবা, অবশ্যই টাইমের দিকে সতর্ক থাকবা, আর একটা করে দাগাবা, দেখবা যে ইনশাআল্লাহ 30-40টা প্রথম ধাপে তুমি পেরে যাবা, তোমার প্রিপারেশন যদি এরকম হয়। সো এটার উত্তরটা হবে জমিলার। তারপর দেখবো আমরা লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সঙ্গে তুলনা করা হয়েছে, মজিদকে। এটা গত বছর ঢাকা ইউনিভার্সিটি আসছিল, অনেক আওয়ালপুরে পীর সাহেবকে দিছিল। এটা উত্তরটা হবে মজিদকে তুলনা করা হয়েছে। বিশ্বাসের পাথরের জন্য খোদাই সে চোখ। এটা বলা হয়েছে যখন ওই যে বন্যা হয়েছিল, অর্থাৎ তাদের যখন ঘূর্ণিঝড় বন্যার মাধ্যমে পুরো অতিবৃষ্টির মাধ্যমে একদম পুরো ফসলের জমি একদম তলিয়ে যাচ্ছিল, তারা অনেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু মজিদ ঠায় দাঁড়িয়ে দেখতেছিল এই জিনিসটা যে আসলে যদি নষ্ট হয়ে যায়, ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে তার ঘরে ধান উঠবে না, মানুষ মাজার কেন্দ্রিক হবে না, তার মাজারের ব্যবসাও থাকবে না। সো এই পর্যায়ে এসে এইটা বলা হয়েছিল যে বিশ্বাসের পাথরের জন্য খোদাই সে চোখ। এই চোখটা কার চোখ? এটা হচ্ছে যে মজিদের চোখ। লাল সালু উপন্যাসে প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীকী নারী চরিত্র হচ্ছে জমিলা। তোমরা জানো যে মজিদের দ্বিতীয় স্ত্রী হচ্ছে জমিলা, মজিদের দ্বিতীয় স্ত্রী
দ্বিতীয় স্ত্রী জমিলা, যে আসলে বয়সে তার থেকে অনেক কম, এবং সে বলছিল পরবর্তীতে এক পর্যায়ে যে রহিমাকে যে বুবু বুবু জানেন, যখন তিনি গিয়েছিলেন আমাদের বাড়িতে তখন আমি বুঝছি তানি বুঝি দুলার বাপ, মানে আমি মনে করছি যে তাইন হয়তো বা দুলার বাপ মানে জামাইয়ের বাপ হবেন, কিন্তু পরবর্তীতে দেখি যে না, তিনি আমার স্বামী হয়ে আসছেন আর কি। সো সে আসলে একটু প্রাণধর্মের সহজ প্রতীক, এবং সে আসলে একটু স্বাধীন চেতা মনোভাবী ছিল। সে আসলে ওই যে গ্রামের কিছু কি বলে এটাকে, চঞ্চল ডান পিঠে মেয়ে থাকে না, যে অমুকের বাড়ির কি বলে এটাকে পেয়ারা খাবে, তমুকের বাড়িতে বড়ই খাবে। সো সে অনেকটা এই টাইপের ছিল, কিন্তু সেটা কিন্তু আমরা লালসাল উপন্যাসে কিন্তু জমিলার চরিত্রে কিন্তু দেখতে পাই। যদি বলা হয় লালসাল উপন্যাসে প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চরিত্র, সেটা হচ্ছে জমিলা। কারণ রহিমা আমিনা বিবি এরা হবে না, তারা কিন্তু স্বামীর বশীভূত ছিল, এবং তারা কিন্তু স্বামীর প্রতি অনেক বেশি কি বলে এটাকে অনুগত ছিল। ঠিক আছে, 53 54 উত্তর দাও, 53 উত্তর হয়ে গেছে, 54 উত্তর দাও, বলো। সঠিক উত্তরটা কি হবে? ভাই আপনি ডিউ রিটার্নের জন্য বাংলাদেশের সাজেশনগুলো দিবেন, সেগুলো কো ইউনিটের জন্য প্রিপারেশন নিলে হবে না? অবশ্যই হবে, কারণ আমি এখানে বললাম যে আমি আজকের যে ক্লাসটা করতেছি এবং আজকের যে সাজেশনটা দিব, এটা ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটে সমান উপযোগী এবং সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে যাব আমাদের 55 নম্বর প্রশ্নে। পাথর এবার হঠাৎ নড়ে, পাথর এবার হঠাৎ নড়ে, এই চরণে উল্লেখিত পাথর কে? মজিদ, সমাজ, তারপর মাজার। মাজার তো নড়ার কথা না। খালেক নাকি মজিদ? বলো। সমাজ হবে না, মাজার হবে না, খালেক নাকি মজিদ, এই দুটার মধ্যে কি হবে? পাথর এবার হঠাৎ নড়ে, এই চরণে উল্লেখিত পাথর কে? তোমরা যদি পড়ে থাকো তাহলে এটা পাবা। উত্তর তো দিলাম, রিপ্লাই তো দিলাম, বলো। আমাদের প্রায় শেষের পর্যায়ে, তারপর তোমাদেরকে আমরা ওই যে কি বললাম, তোমাদেরকে আমরা এমসিকিউ সাজেশনটা দিব। আচ্ছা আসো, তারপর এটা হচ্ছে যে এটা হবে মজিদ। 2022 সালে যে সাহিত্যিকের জন্ম শতবর্ষ নট নেসেসারি, তারপর জেনে রাখবো এটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। তারপর আমাদের লাস্ট, ও কি গড়ে বালা আনবার চায় নাকি? বালা মানে হচ্ছে যে বিপদ। বালা মানে কি জানো? বালা মানে হচ্ছে যে বিপদ। ও কি গড়ে বালা আনবার চায় নাকি? বালা মানে হচ্ছে বিপদ আনবার চায় নাকি, বা অলক্ষী আনবার চায় নাকি। চায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক। উচ্ছন্নে যাক মানে হচ্ছে যে একদম ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, সো মরক লাগুক ঘরে উক্তিটি করেছিল কে? করেছিল উক্তিটি মজিদ করেছিল। কার উদ্দেশ্য করেছিল? এই উক্তিটি করেছিল জমিলার ব্যাপারে, জমিলার ব্যাপারে বলছিল। এবং এই উক্তিটি করেছিল কাকে নির্দেশ করে? রহিমাকে বলছিল যে ও কি ঘরে বালা আনবার চায় নাকি, বিপদ আনবার চায় নাকি, চায় নাকি আমার সংসার একদম ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, মরক লাগুক ঘরে, এই উক্তিটি করেছিল মজিদ। কার উদ্দেশ্য করেছিল? জমিলা। কাকে নির্দেশ করে করেছিল? জমিলা। এবং কাকে বলেছিল? রহিমা। রহিমা হচ্ছে তার প্রথম স্ত্রী, জমিলা হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী। তোমরা জানো এগুলো। বয়স হলে এরা আর কিছু না হোক, কি হয়? শক্ত করে গিরেটা দিতে শিখে। ঠিক আছে, তরুণ জওয়ানদের কথা বলা হয়েছে আর কি। লালসাল উপন্যাসে মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশ কেমন ছিল? এটা তোমরা প্রথমেই জানো যে মজিদ আসলে এমন একটা ক্যারেক্টার, সে হচ্ছে কি ধর্মকে পুঁজি করে এবং মিথ্যার আশ্রয় নিয়ে সে মহব্বতনগর গ্রামে প্রবেশ করেছিল। এবং সে এসে বলেছিল তার মহব্বতনগর গ্রামে প্রবেশটা ছিল যে মহব্বতনগরের গ্রামের প্রবেশের সময় মতিগঞ্জের যে উঁচু সড়কটা আছে সেখানে সে মোনাজাতের ভঙ্গিতে সে ঠায় বসেছিল হাঁটু গেড়ে, এবং সে ঘন্টার পর ঘন্টা মানুষ এখানে যাচ্ছে, বাজারে যাচ্ছে, বাজার থেকে ফিরে এসেও কিন্তু তাকে এইভাবে দেখতে পাচ্ছিল। সো মহব্বতনগর গ্রামে মজিদের প্রবেশটা ছিল আসলে নাটকীয়, খুব নাটক করতে জানতো মজিদ। হ্যাঁ, সে আসলে নাটক করতে জানতো। তারপর সে কান্নাকাটি করতেছিল দুহাত তুলে, সে এরকম মোনাজাতের ভঙ্গিতে ঠায় দাঁড়িয়েছিল, মানে হাঁটু গেড়ে। তারপর সে এসে বলতেছিল যে আপনারা জালেম, আপনারা আনপাড়া, আপনারা বেএলেম, আপনারা কিছুই জানেন না যে এখানে এত বড় মুদাসসির পীরের মাজার তিনি স্বপ্নে আমাকে পাঠিয়েছেন। সো এইটা তোমরা জানো যে মুদাসসির পীরের মাজার, এইটাকে আপনারা এইভাবে ফেলে রাখছেন। গ্রামের সহজ সরল মানুষ কিছু জানে না, বুঝে না, তারা মনে করছে যে আসলেই তো এখানে একটা মাজার আছে, কিংবা এখানে মাজার থাকতে পারে, আর আমাদের গ্রামবাসীর মানুষের উন্নতি হচ্ছে না, এই কারণে হয়তো বা। তো তারাও আসলে ওই যে কি বলে এটাকে একটা সুযোগ করে দিছে, এবং মজিদ সুযোগ পাইছিল। তো যাই হোক, তার নাটকীয় একটা ভঙ্গিতে সে মহব্বতনগর গ্রামে প্রবেশ করেছিল। মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে হীরকখণ্ড, ইস্তাত, সূর্যনা, ধ্রুব তারার সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্ত 60টা এমসিকিউ ছিল। আমরা 6টা গল্প
এবং উপন্যাস এবং কি বলে এটাকে কবিতা পড়েছি। 3টা গল্প, 2টা কবিতা এবং একটা উপন্যাস। ঠিক আছে, এখন তোমাদের যে জিনিসটা, তোমাদের অনেক তোমরা আশায় আছো যে তোমাদেরকে আমি বাংলার সাজেশনটা দিব। ব্যাকরণের জন্য তোমরা কি কি পড়বা, 4-5 দিন তোমাদের সময় আছে। এই 4-5 দিনের মধ্যে কোন কোন জিনিসগুলা, এখন তো আর নতুন করে কোনো জিনিস পড়তে পারবা না, জাস্ট তোমাদেরকে একটু দেখায় দিব যে এই টপিকগুলো এখন লাস্ট মুহূর্তে একটু বেশি জোর দাও। ঠিক আছে, তো আমি এইখানেই লিখি ব্যাকরণের জন্য সাজেশন, এবং এটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির জন্য। ঠিক আছে, আপাতত ঢাকা ইউনিভার্সিটির জন্য সাজেশন দিই, এটা পরীক্ষাটা দাও, তারপর বাকি তো তোমাদেরকে এখানে আলোচনা করা হবে। এবং তোমরা জানো যে জয়কলি পাবলিকেশনস থেকে কিন্তু এই যে নিয়মিত ক্লাসগুলো আয়োজন করা হচ্ছে, যে ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু তোমরা অনেক বেশি উপকৃত হচ্ছ, এবং তোমাদের ম্যারাথন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের আরেকটা বাংলা ক্লাস হবে, তোমাদের ইংরেজি ক্লাসও কিন্তু তোমাদের হবে। সো আমি এখানে তোমাদের ব্যাকরণের জন্য সাজেশনটা তোমাদেরকে এখন দিয়ে দিব, তোমরা এটা একটু নোট করো বা একটা স্ক্রিনশট নিবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখানে সাজেশনের জন্য আমি এখন খুব বেশি সাজেশন এখানে দিব না, জাস্ট 4-5টা টপিক দিব, এগুলো থেকে কমন আসবে ইনশাল্লাহ। লিখো বানান, বানান থেকে অথবা উচ্চারণ থেকে, তারপর হচ্ছে ধ্বনি এবং বর্ণ, ধ্বনি ও বর্ণ একটু লিখে রাখো, বাংলা ব্যাকরণের জন্য সাজেশন, ধ্বনি এবং বর্ণ। 3 নম্বরটা হচ্ছে যে আবিধানিক ক্রম, কি আছে আবিধানিক ক্রম। ঠিক আছে, আবিধানিক, লাইভ ক্লাসটা এখনো সুযোগ আছে, শেয়ার করে রাখো, এই জিনিসটা তোমরা আবার দেখে নিতে পারবে। আবিধানিক ক্রম। 4 নম্বর যে জিনিসটা তোমরা পড়বা সেটা হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন আসবে শব্দ ও শব্দের উৎস, শব্দ ও শব্দের উৎস। ঠিক আছে, শব্দ এবং শব্দ উৎস, আবিধানিক ক্রম, ধ্বনি এবং বর্ণ, বানান, উচ্চারণ। 5 নম্বর যে প্রশ্নটা তোমাদের জন্য আসবে সেটার নাম কি জানো? সেটার নাম হচ্ছে পদ বা বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ। সমাস, সন্ধি, উপসর্গ। যাও, এই 6টাই আমি তোমাদেরকে বললাম। 6টার মধ্যে 7-8টা টপিক হয়ে গেছে। বানান, উচ্চারণ, ধ্বনি, বর্ণ, আবিধানিক ক্রম, শব্দ এবং শব্দ উৎস, এটা থেকে প্রশ্ন আসবেই। আবিধানিক ক্রম এটা থেকে আসবে, ধ্বনি বর্ণ থেকে আসবে, বানান থেকে আসবে, পদ বাক্য প্রকরণ, সমাস, সন্ধি, উপসর্গ। হ্যাঁ, এগুলো থেকে মোটামুটি তোমরা যদি পড়ো তাহলে তোমাদের ব্যাকরণ অংশের 15টা প্রশ্নের মধ্যে ব্যাকরণ থেকে আসে কয়টা? 4, 5 কিংবা 6টা প্রশ্ন আসে। তোমরা মিলাই নিও, এগুলা 4, 5, 6টা প্রশ্ন আসবে ব্যাকরণের জন্য। তোমাদের বিরোচন অংশের জন্য কি কি পড়বা একটু বিরোচন অংশের জন্য দেখো। বিরোচন মানে হচ্ছে যে ওই যে মুখস্থ অংশের জন্য, মুখস্থ অংশের জন্য তোমরা বাগধারা পড়তে পারো, বাগধারাটা ইম্পর্টেন্ট আছে। তারপর তোমরা পড়তে পারো পারিভাষিক শব্দ, এটা থেকে প্রতি বছর সি ইউনিটের প্রশ্ন আসে, বি ইউনিটের প্রশ্ন আসে, পারিভাষিক শব্দ। তারপর তোমাদের জন্য আর 2টা দিব, একটা হচ্ছে যে এক কথায় প্রকাশ, যেটাকে বলি বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। এটা থেকে প্রশ্ন প্রতি বছর আসে, এটা খুব ইম্পর্টেন্ট। পারিভাষিক শব্দটাও ইম্পর্টেন্ট। এবং 4 নম্বরটা হচ্ছে যে সমার্থক বা বিপরীতার্থক শব্দ, সমার্থক এবং বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ। ঠিক আছে, এই বোর্ডটা খুব বেশি একটা দেখা যায় না, তারপরেও আমার কাছে মনে হয় যে স্ক্রিনশট নিতে পারো আর তোমাদের কাছে সহজ মনে হবে। সো বিরোচন পার্ট থেকে তোমাদের কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু আসে, এবং বাকি দেখো 5টা, 4টা, 9টা, আর বাকি 5, 6টা বা 4, 5টা প্রশ্ন কিন্তু আসে তোমাদের কোথা থেকে? আজকে যে আমরা বাংলা প্রথম পত্রটা পড়লাম। তো মোটামুটি ভাবে আমাদের বাংলার প্রশ্নটা 3 ক্যাটাগরিতে আসে। একটা হচ্ছে যে ব্যাকরণ, একটা বাংলা প্রথম পত্র যেটা আজকে আমরা পুরো ক্লাসে পড়লাম, আরেকটা হচ্ছে যে বিরোচন অংশ। সো বিরোচনের মধ্যে এই 4টা পড়লেই 4টা থেকে 3টা বা 2টা কমন আসবে। ঠিক আছে, আর ব্যাকরণের জন্য আমি বানান উচ্চারণ দিলাম। বানানের মধ্যে কিন্তু আবার নত্যবিধান সত্যবিধানটাও পড়ে। নত্যবিধান সত্যবিধান নতুন কোনো টপিক না, বানান টাইপেরই প্রশ্ন আসে। ধ্বনি বর্ণ, আবিধানিক ক্রম। আবিধানিক ক্রম হচ্ছে যে ডিকশনারির যে সিরিয়ালটা আর কি, সিকোয়েন্সটা। শব্দ এবং শব্দের উৎস থেকে প্রতি বছর প্রশ্ন আসতে দেখা যায়। পদ বাক্য প্রকরণ, সমাস, সন্ধি, উপসর্গ। ঠিক আছে, ইউনিটে তো এগুলো পড়বো। হ্যাঁ 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 হ্যাঁ, লেখা তারপরে বুঝো না কি বলো। আর আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা এই বিষয়টা একটু জানাবা। ঠিক আছে, আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। আচ্ছা, আমি এইখানে একটা তোমাদের জন্য একটা কমেন্ট করি, তোমরা এই কমেন্টের মধ্যে আমার
আমাকে দেখতে পাবা বা আমাকে জানতে পারবা। আর তোমাদের পিডিএফটা লাগলে আমাকে নক করো, ঠিক আছে? আমি তোমাকে ওয়েট একটা মিনিট আমি নক দিই। এই যে আমি একটা কমেন্ট তোমাদেরকে দিলাম, আইডি লিঙ্ক দেওয়ার দরকার নাই, আমি মাত্র একটা কমেন্ট করলাম, মার্জানি খান অন্তর, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর লাইভ ক্লাসটা আমি মোটামুটিভাবে শেষ করে দিব। তোমরা হয়তোবা নিয়মিত লাইভ ক্লাসের জন্য আমাদের জয়কলি পাবলিকেশনসের সাথেই থাকো, এবং জয়কলির এই শেষ মুহূর্তে এসে তোমরা কিন্তু এই যেটা বললাম 5-6 দিনে কিন্তু তুমি এই বাংলা বিচিত্রার যে হাইলাইটসটা আছে এটাও কিন্তু জিস্ট অংশটুকু কিন্তু তুমি এখানে পড়ে ফেলতে পারবা, ঠিক আছে? জিস্ট অংশটুকু কিন্তু তুমি এই জায়গায় পড়ে ফেলতে পারবা, ঠিক আছে? সো আজকের মতো এই জায়গা থেকে আমরা বিদায় নিব। আমরা তোমাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে সেটা তোমরা জানাবা। ভাই একটু সরে দাঁড়ান, ওকে? পিডিএফ কোথায় পাবো? পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাকে নক করতে পারো, অথবা তোমরা আমাদের জয়কলি পাবলিকেশনসের যে কি বলে এটাকে ইনবক্সে তোমরা আমাকে এই বিষয়টা তারা জানালে আমাদের টেকনিক্যাল টিম সময় করে তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিবেন। আর আমার কাছে মনে হয় না যে পিডিএফটা আজকে দরকার। আমি যেভাবে তোমাদেরকে প্রতিটা প্রশ্ন প্রতিটা উত্তর কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। সো তোমাদের ডাউট থাকার কথা না, আর যদি ডাউট থাকে তোমরা একটু সময় করে আরেকবার এই ক্লাসটা যদি দেখে নাও তাহলে 60টা এমসিকিউ বাছাইকৃত এবং গুরুত্বপূর্ণ 60টা এমসিকিউ কিন্তু তোমাদের আবার পড়া হয়ে যাবে, ঠিক আছে? সো আজকের মতো এই পর্যন্তই, আমি বিদায় নিব। তোমাদের সবার জন্য শুভকামনা রইল, ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাসটি ভালো লেগেছে, এটা তোমরা তোমাদের সাথে আমি ক্লাসটি নিতে পেরে আমারও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। সো তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা